ওকে, তো আশা করি সবাই ভালো আছো। হুম। আর প্রোনাউন নিয়ে কি পড়াশোনা হচ্ছে সবার? প্রোনাউন প্রোনাউনটা নিয়ে কি জি শিখছো স্যার। বাকিরা? সবাই কি শেষ করেছো? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জি স্যার, অপশন, হ্যাঁ। করতেছি। হুম। ওকে, তা যেহেতু 5 জুলাই পর্যন্ত সময় দেওয়া আছে, আগামী রবিবারে আমরা প্রোনাউন নিয়ে আলোচনা করব। সবাই আশা করি পড়ে শেষ করবা, হ্যাঁ, যতটুকু পারা যায়। আচ্ছা, আজকে আমরা জি স্যার। এই ইংলিশ রাইটিংয়ের এই টপিকটা নিয়ে মোটামুটি ফ্রি রাইটিং যেটা চলতেছে এটা আমরা শেষ করব করে আমাদের আরও কিছু অ্যাডভান্স রাইটিং একটু যেতে হবে। তো এই লেখাগুলো কি আমরা একটু আন্তরিকভাবে করছি তো, নাকি জাস্ট আমি দিচ্ছি বলে তোমরা পড়তেছো বা লিখতেছো এমনটা হচ্ছে? বলো কেমন? জাস্ট আমি দিচ্ছি না বলে স্যার, পড়তেছো, আন্তরিকভাবে করি। নাকি আন্তরিকতা দেখাচ্ছ? বলো, আন্তরিকতা না দেখালে এসব কোর্স টোর্স করে কোনো কাজ হবে না, ঠিক আছে? কারণ এগুলো কোনো জাদুবিদ্যা নয় যে হঠাৎ করে দু একটা লাইন শিখিয়ে দিলাম আর তুমি সব কিছুতে পেরে যাবা। একটা ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করতে হলে প্রধান ব্যাপারই হচ্ছে প্র্যাকটিস, আর আমি সেই প্র্যাকটিস করার সুযোগটা তৈরি করার চেষ্টা করেছি। বুঝতে পেরেছো? কারণ গ্রামাটিক্যাল যে ভুলগুলো সেগুলো একই কথা বারবার আসবে। হ্যাঁ, গ্রামারের কী বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো তোমরা জানো, আর ওগুলোই ঘুরে ফিরে আসতেছে, ওই কথাগুলোই তোমার কাজে লাগবে, এর থেকে বেশি দরকার নেই। এখন যেগুলো দরকার হচ্ছে প্রচুর পরিমাণে ভোকাবুলারি ডেভেলপ করা, আর একটা ব্যাপার হচ্ছে রাইটিংটাকে একটা শখ হিসাবে নিয়ে নেওয়া, যে যা কিছু আশেপাশে আসবে, যা কিছুই চাইবা একটু লিখে ফেলতে হবে। একটা সেন্টেন্সই লেখো, কিন্তু সুন্দর করে লেখার চেষ্টা করো। আমি এই বিষয়টা এক সেন্টেন্সে সুন্দর করে ডেসক্রাইব করার চেষ্টা করব। বেশি বড় সেন্টেন্স দরকার নেই, একটাই সেন্টেন্স, একটা সেন্টেন্স দিয়ে তুমি সবগুলোকে ফ্রেজ ক্লজ দিয়ে কিভাবে কম্প্যাক্ট ওয়েতে আমি এক সেন্টেন্সের ভিতরে এতগুলো তথ্য দিতে পারবো। এইভাবে প্র্যাকটিস তুমি যত বেশি করবা তত বেশি তোমার রাইটিংটা আরও বেশি অ্যাডভান্সড হবে। শুধু ওয়ার্ড দিলে পারে কিন্তু অ্যাডভান্সড হয় না, তোমার রাইটিং স্টাইলটা, কতগুলো কমপ্লেক্স স্যার, কনফার্মেশন একটা ইউজ কথা। করছো সেগুলো কাজে লাগে। ঠিক আছে, তো বিশেষ করে আইএলস রাইটিংয়ের যে ফ্যাক্টরটা একটু খেয়াল করে দেখো। রাইটিং মার্কিং ক্রাইটেরিয়া, ঠিক আছে? যদি আমরা একটু দেখি, এই জায়গাটি একটু খেয়াল করো। হ্যাঁ, ব্যান্ড স্কোর দেখো, সর্বোচ্চ ব্যান্ড স্কোর আইএলসে কত থাকে বলো তো? 9, তাই তো? 9 হচ্ছে সর্বোচ্চ। মোটামুটি স্ট্যান্ডার্ড ধরা হয় 6 থেকে 7-এর ভিতর, 6.5, 7, এটাকে ধরা হয় স্ট্যান্ডার্ড। দেখো, একটা লেখাকে স্ট্যান্ডার্ড করার জন্য 4টা বিষয় লাগে। কয়টা বিষয় লাগে বলো তো? দেখো এখানে কয়টা লাগে? আচ্ছা, 4টা। চারটা প্রথমটা দাও। হচ্ছে টাস্ক। চারটা বিষয়। হ্যাঁ, প্রথম হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক অ্যাচিভমেন্ট মানে তোমার যে প্রশ্নটা করা হয়েছে সে প্রশ্নের সাথে লিঙ্ক লাগিয়ে তুমি যথাযথ তথ্য দিতে পারছো কিনা, আইডিয়া ক্লিয়ার করতে পারছো কিনা। দ্বিতীয় হচ্ছে কোহেশনস অ্যান্ড কোহেশন, তুমি আইডিয়া দিয়ে দিয়েছো কিন্তু আইডিয়াগুলোর মধ্যে কানেকশনটা ঠিকমতো আছে কিনা। লেক্সিক্যাল রিসোর্স, লেক্সিক্যাল রিসোর্স মানে কি, তুমি কি পরিমাণ ভোকাবুলারি তুমি দিতে পেরেছো। আর একটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, গ্রামাটিক্যাল রেঞ্জ তুমি কতখানি দিতে পেরেছো। এখানে দেখো সবচেয়ে বড় হচ্ছে, দেখো মিক্স অফ সিম্পল অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে কি 6-এ। আর তুমি যত উপরে যাবা কি হচ্ছে আ ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচার্স উইদিন দ্য স্কোপ অফ স্ট্রাকস, দেখো আ ওয়াইড রেঞ্জ অফ, শুধু সিম্পল কমপ্লেক্স না, ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচার লাগবে তোমার। বুঝতে পারছো? বিশেষ করে দেখো সাথে যদি বলা হয় আ ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচার ইজ ইউজড উইথ সাম ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাকুরেসি। মানে কমপ্লেক্স স্ট্রাকচার তুমি কত ফ্লেক্সিবলি এবং অ্যাকুরেটলি ইউজ করতে পারো, যত বেশি ইউজ করতে পারো তোমার স্ট্যান্ডার্ড লেভেলটা অন্তত এই গ্রামাটিক্যাল রুলস রেঞ্জে বেড়ে যাবে। লেক্সিক্যাল রিসোর্স যদি দেখো, এখানে যদি আমরা একটু পড়ি, সাথে কী বলছে দেখো। যেহেতু টাস্ক অ্যাচিভমেন্টে যাচ্ছি না, ওটা পরের ব্যাপার। কোহেরেন্স অ্যান্ড কোহেশনটা কি দেখো, ইনফরমেশন অ্যান্ড আইডিয়াস আর লজিকলি অর্গানাইজড অ্যান্ড দেয়ার ইজ আ ক্লিয়ার প্রোগ্রেশন থ্রু আউট দ্য রেসপন্স। আ ফিউ ল্যাপসেস মে অকার, বলছে কিছু কিছু ভুল থাকতে পারে কিন্তু ল্যাপস হবে কি খুবই ফিউ। ল্যাপস মানে কি ইরর, ইরর হবে খুবই কম। কিন্তু তুমি
প্রোগ্রেশনটা খুবই সিম্পলি হবে, একজন রিডার সিম্পলি পড়ে বুঝে নিতে পারবে তুমি কি বলতে চেয়েছো। আর রেঞ্জ অফ কোহেসিভ ডিভাইসেস ইনক্লুডিং রেফারেন্স অ্যান্ড সাবস্টিটিউশন, কোহেসিভ ডিভাইস মানে কি দেয়ার ফর, সো, এই জাতীয়, তাই তো। তারপরে বিভিন্ন ধরনের অন দ্য আদার হ্যান্ড, অন দ্য কন্ট্রারি, হ্যাঁ, এইরকমভাবে যে কোহেসিভ ডিভাইসগুলো আছে সেগুলো তুমি ফ্লেক্সিবলি ইউজ করতে পারছো কিনা। হ্যাঁ, সেখানে কিছু ইনএকুরেসি থাকতে পারে, যেহেতু সাথে মানে কি তোমার কিছু ইনএকুরেসি থাকবেই, কিন্তু কত, হ্যাঁ দেখো ইনএকুরেসি অর সাম ওভার অর আন্ডার ইউজ, কিছুটা হয়তো এদিক ওদিক ইউজ হতে পারে। এরপর হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স মানে কি, লেক্সিক্যাল মানে হচ্ছে ওয়ার্ড। দেখো দ্য রিসোর্স ইজ সাফিসিয়েন্ট টু অ্যালাউ সাম ফ্লেক্সিবিলিটি অ্যান্ড প্রেসিজন, মানে তুমি এখানে যথেষ্ট পরিমাণ প্রয়োজনীয় ভোকাবুলারি ইউজ করতে পারো। দেয়ার ইজ সাম এবিলিটি টু ইউজ লেস কমন অ্যান্ড, দেখো আর ইডিওমেটিক আইটেমস, তুমি এখানে লেস কমন ওয়ার্ড ইউজ করবা। কমন ওয়ার্ড ইউজ করলে তোমার ধরা হবে ল্যাঙ্গুয়েজটা খুবই কমন হয়ে গেছে, তোমাকে লেস কমন ওয়ার্ড ইউজ করতে হবে, এক্সেপশনাল ওয়ার্ড এবং ফ্রেজ ইউজ করতে হবে। অ্যান অ্যাওয়ারনেস অফ স্টাইল অ্যান্ড কলোকেশন ইজ এভিডেন্ট দো ইনঅ্যাপ্রোপ্রিয়েসিস অকার, মাঝে মাঝে কিছু ইনঅ্যাপ্রোপ্রিয়েসি থাকতে পারে, কিন্তু তোমার এখানে কলোকেশনগুলো ভালো হতে হবে। কলোকেশন বুঝো কি জিনিস, যে ওয়ার্ডের সাথে যে ওয়ার্ডটা মানানসই হয়, বুঝতে পারো, যে ওয়ার্ডের সাথে যে ওয়ার্ডটা মানানসই হয়। একটা উদাহরণ হচ্ছে না, বলো দেখো সব দাহ, একটা কথা ছিল না, সব দাহ মানে কি বলো তো, সব মানে কি মৃতদেহ, তাই না, আর দাহ মানে কি পোড়ানো। তাহলে সব দাহ ওয়ার্ড, সব এবং দাহ মিললে একটা শব্দ সুন্দরভাবে মিলে যাচ্ছে, কিন্তু যদি বলি সব পোড়ানো, তাহলে কি মিললো? সব পোড়ানো কি মিলে? মিলে না। তার মানে এরকম কলোকেশন মানে কি, কোন ওয়ার্ডের সাথে কোনটা দিলে মিলে, সেরকম বিষয় আমাকে দিতে হবে। আমি যদি এনভায়রনমেন্ট পলিউশন হবে, এনভায়রনমেন্টাল পলিউশন হবে, তা কোনটা মিলবে, পপুলেশন প্রবলেম হবে নাকি মানে পপুলেটেড প্রবলেম হবে, মানে কোনটার সাথে কোন ওয়ার্ডটা মিলে, বুঝতে পারছো? এরকম কিছু আমাকে ব্যবহার করতে পারতে হবে। চন্ডালে দোষ করা যাবে না। হ্যাঁ, তাই বলছে দেয়ার আর অনলি আ ফিউ এরর্স ইন স্পেলিং, মানে কিছু কিছু স্পেলিং এবং ইয়াতে ভুল থাকতে পারে, অ্যান্ড ওয়ার্ড ফরমেশন দে ডু নট ডিট্র্যাক্ট ফ্রম ওভারঅল ক্ল্যারিটি, মানে মূল কথা হলো কিছু ওয়ার্ড কিছু বানান ভুল হলেও অন্তত বোঝা যাবে যে তুমি কি বলতে চেয়েছো। আরেকটা হচ্ছে কি, আ ভ্যারাইটি অফ কমপ্লেক্স স্ট্রাকচার ইজ ইউজড উইথ সাম ফ্লেক্সিবিলিটি অ্যান্ড অ্যাকুরেসি, গ্রামার অ্যান্ড পাংচুয়েশন আর জেনারেলি ওয়েল কন্ট্রোলড অ্যান্ড এরর ফ্রি সেন্টেন্সেস আর ফ্রিকুয়েন্ট, মানে এরর ফ্রি ফ্রিকুয়েন্ট মানে কি এরর কম। আ ফিউ এরর্স ইন গ্রামার মে পারসিস্ট, মানে কিছু ভুল আছে যেগুলো হতে পারে, বাট দিস ডু নট ইম্পেড কমিউনিকেশন, কিন্তু এর মাধ্যমে অর্থের কোনো পরিবর্তন হবে না বা তথ্যের কোনো ঘাটতি হবে না। এরকম হলে পরে তুমি 7 পাবা, মনে করো এতে এই গ্রামাটিক্যাল রেঞ্জ লেক্সিক্যাল এরকম। এখন দেখো 9-এ গেলে কি হচ্ছে, 9 বা 8-এ দেখো আ ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচারস উইদিন দ্য স্কোপ অফ দ্য টাস্ক ইজ ফ্লেক্সিবল অ্যান্ড অ্যাকুরেট। ওয়াইড রেঞ্জ মানে কি, শুধু কমপ্লেক্স না, শুধু কম্পাউন্ড না, শুধু সিম্পল না, সবগুলোর কি ব্যবহার, না সবগুলোর ব্যবহার থাকবে, সিম্পল থাকবে, কমপ্লেক্স থাকবে, কম্পাউন্ড থাকবে, সব কিছু মিলে ব্যবহার, তবে এখানে যেন কমপ্লেক্সের পরিমাণ বেশি থাকে, ঠিক আছে। এবং বলা হচ্ছে কি দ্য মেজরিটি অফ সেন্টেন্সেস আর এরর ফ্রি অ্যান্ড পাংচুয়েশন ইন মানে ওয়েল ম্যানেজড, অকেশনাল কিন্তু নন সিস্টেমেটিক এরর্স অ্যান্ড ইনঅ্যাপ্রোপ্রিয়েসিস অকার বাট হ্যাভ মিনিমাল ইম্প্যাক্ট অন কমিউনিকেশন, মানে ভুল সবারই থাকতে পারে, ভুল থাকবে কিছু না কিছু। এবং 9-এ দেখো কি বলছে, আ ওয়াইড রেঞ্জ অফ স্ট্রাকচারস উইদিন দ্য স্কোপ অফ দ্য টাস্ক ইজ ওয়েল ইউজড, দেখো ওয়েল ইউজড উইথ ফুল ফ্লেক্সিবিলিটি অ্যান্ড কন্ট্রোল, মানে তুমি খুব সহজে ইউজ করতে পারো, এটা তোমার পড়া দেখে বুঝতে পারবে যে তুমি লেখালেখির ক্ষেত্রে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করো, সহজেই তুমি সব কিছু লিখে ফেলতে পারো, তুমি লিখতে গিয়ে খুব বেশি কষ্ট বোধ করোনি, এটা তোমার লেখা থেকে বোঝা যাবে। পাংচুয়েশন অ্যান্ড গ্রামার আর ইউজড অ্যাপ্রোপ্রিয়েটলি থ্রু আউট, দেখো তাহলে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি মানেই এখানে কি থাকবে, পাংচুয়েশনও কিন্তু গ্রামারের ভিতরে ধরা হচ্ছে, তাহলে যেখানে পাংচুয়েশনের কমা থাকা উচিত সেখানে তুমি দাওনি, যেখানে ফুল স্টপ থাকা উচিত সেগুলো তুমি দিচ্ছ না, এগুলো কিন্তু ভুল। এছাড়া হচ্ছে কি মাইনর এরর্স আর এক্সট্রিমলি রেয়ার অ্যান্ড হ্যাভ, দেখো খুবই রেয়ার, মানে মাইনর ভুলও রেয়ার, অ্যান্ড মিনিমাল ইম্প্যাক্ট অন কমিউনিকেশন, এটা। আর কোহেরেন্স কোয়েশন সবচেয়ে বড় কথা, দ্য মেসেজ ক্যান বি ফলোড ইফোর্টলেসলি, মানে যে মেসেজ তুমি লিখবা সেটা কোনো রকম টেনশন ছাড়াই একজন রিডার ইজিলি বোঝা যাবে। কোহেশন ইজ ইউজড ইন সাচ আ ওয়ে দ্যাট ইট ভেরি রেয়ারলি, দেখো ইট ভেরি রেয়ারলি অ্যাট্রাক্টস অ্যাটেনশন, মানে মনে হবে যেন আমার অ্যাটেনশনের প্রয়োজনই নেই, এরকম আর কি, মানে জাস্ট তুমি পড়ে গেলা, কিন্তু অ্যাটেনশন দিয়ে পড়তে হবে যেটা, সেটা ইফোর্ট দিয়ে পড়তে হবে, আর ইফোর্ট দিয়ে পড়া মানে বুঝতে হবে কোনো ঝামেলা আছে। অ্যানি ল্যাপসেস ইন মানে কোহেরেন্স অর কোহেশন আর মিনিমাল, মানে ল্যাপস মানে কি ভুল বা ঘাটতি খুবই কম। প্যারাগ্রাফিং ইজ স্কিলফুলি, এইটা হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ, প্যারাগ্রাফিং ইজ স্কিলফুলি রিয়ারেঞ্জড বা ম্যানেজড, ঠিক আছে তো, প্যারাগ্রাফিং কিন্তু খুবই গুরুত্বপূর্ণ,
একটা তথ্য একটা প্যারাগ্রাফই থাকবে। তুমি এমন সময় আমরা এমন কিছু করে ফেলি যে একটা প্যারাগ্রাফে একটা তথ্য ইনক্লুড না করে আরেকটা তথ্যের ভিতরে ঢুকিয়ে দিই, আরেকটা প্যারাগ্রাফের ভিতরে ঢুকিয়ে দিই, দিয়ে দুটো প্যারাগ্রাফ মিলে আসলে একটা তথ্য হয়। যেটা একটা প্যারাগ্রাফে হওয়ার কথা ছিল সেটা তুমি দুটো মানে বানাইছো, অথবা যেখানে দুটো প্যারাগ্রাফ হওয়ার কথা ছিল সেটা তুমি একটার ভিতরে দিয়ে দিয়েছো। এইরকম যাতে না হয়। হুম। তো এই জন্য রাইটিংগুলোকে খুবই, মানে কি বলবো, খুবই মানে মাথার ভিতরে একটা সেট আপ করে নিতে হবে যে রাইটিং যেন আমার প্র্যাকটিসে আসে। এবং দেখো এইখানে আর একটা বিষয় হচ্ছে যে টাস্ক অ্যাচিভমেন্ট, ওটা এখন তোমরা বুঝবা না, ওটা দরকার নেই এখন আলোচনা করার। ওটা কয়েকটা আইএলসের রাইটিং পড়লে তোমরা তখন বুঝতে পারো, ওটা আমরা একসময় পড়বো, 2টা ক্লাস আমরা আইএলসের রাইটিং দেখবো, ঠিক আছে, যে আইএলস রাইটিংটা কীভাবে করা লাগে, কীভাবে করতে হয়, কীভাবে আমরা এই ব্যাপারগুলো তাহলে বুঝলে আরেকটু রাইটিংয়ের প্রতি অ্যাডভান্স ইয়েটা বেড়ে যাবে। এখন আমরা আছি জাস্ট তোমরা গ্রামার ব্যবহার করে একটু লেখালেখির মধ্যে যেতে পারো কিনা সেটা দেখার জন্য। হ্যাঁ, আচ্ছা, তো কি আমার আমার কথা সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, ভেরি গুড, জি স্যার। ওকে। জি স্যার। আচ্ছা, তাহলে গতদিন পর্যন্ত আমরা পাংচুয়ালিটি এবং আরেকটা কি যেন নিয়ে আলোচনা করছিলাম, ফেভারিট পারসন। ইওর ফেভারিট পার্সন। আমরা পাংচুয়ালিটিটা নিয়ে মেনলি মনে হয় আলোচনা করছিলাম, তাই না? পাংচুয়ালিটির কারো কারো খাতা একটু দেখতে বাদ ছিল মনে হয়, আমি একটু আজকে সেটা দিয়ে শুরু করব। তারপরে যাদের বাদ ছিল তারা একটু লাইক চিহ্ন দাও, হ্যাঁ, একটু লাইক দাও সবাই। যাদের গতদিনের বাদ ছিল, মানে পাংচুয়ালিটিটা যাদের দেখা হয়নি, তারা যদি ক্লাসে থেকে থাকো একটু লাইক দাও, আমি তাদেরটা দেখে তারপরে আজকেরটা দেখব। কেউ কি আছো? জাকিয়া সুলতানা জলি, তাই তো? এবং আমি যখন একটা কমেন্ট করে ফেলবো তখন কমেন্টটার ওপরে বিবেচনা করে তোমরা আবার রিরাইট করার চেষ্টা করবা, ঠিক আছে? রিরাইট করার চেষ্টা করবা, তাহলে ভালো হবে। যে কোন কোন জায়গায় ঘাটতি আছে তার সেগুলো আমি ধরাই দিচ্ছি, এবং সেই ঘাটতিগুলোকে আবার একটু ফিল আপ করা, মানে লেখাটা তখনই ভালো হবে যখন তোমার আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা পারফেক্ট হবে, তাই তো? নিজের ভিতরে থটফুল যে অর্গানাইজেশন না থাকলে তোমার লেখাটা আমি যতই বোঝাতে যাই তোমার ভিতরে আসবে না। অতএব এই অর্গানাইজেশন ব্যাপারটা খুবই জরুরি, একটা থিঙ্কিং পাওয়ারটা খুবই জরুরি। হ্যাঁ, অতএব তোমাকে থিঙ্ক করতে পারতে হবে, যেটা তুমি লিখবা সেটা চিন্তাতেই আগে অর্গানাইজ করে ফেলতে হবে, তারপরে তুমি ওইটাকে আরও ভালো করে করতে পারবা। আচ্ছা, জাকিয়া সুলতানা জলি আছো লাইনে? জি স্যার। তোমারটা দেখি তুমি কি লিখেছো। আর আমি বারবারই বলছি যে তোমরা অনেক লেখো সেটা আমি চাই না, কিন্তু যেটুকু লেখো সেইটুকু যেন সুন্দর হয়, নিজস্ব হয়, হ্যাঁ, সেটা আমি চাচ্ছি। আচ্ছা, দেখি কি লিখছো। পাংচুয়ালিটি, দ্য হ্যাবিট অফ বিং অন টাইম ইজ ক্রুশাল ফর সাকসেস ইন একাডেমিক অ্যান্ড পার্সোনাল লাইফ। কেন প্রফেশনাল লাইফে হয় না এটা জরুরি? ওভারঅল পার্সোনাল লাইফ থেকে। হ্যাঁ, তাহলে তুমি প্রফেশনাল লাইফটা আনলা না কেন? এখানে আনলে ভালো হতো না? একাডেমিক, ঠিক আছে তো, প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল লাইফ নাকি, বা পার্সোনাল একাডেমিক অ্যান্ড প্রফেশনাল লাইফ দেওয়া যেত না? আচ্ছা, ঠিক আছে। এর বলছে ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট হ্যাবিট দ্যাট হেল্পস আ পার্সন। হেল্প আ পার্সনের সাথে কি ইনফিনিটিভ ইউজ করি আমরা, নাকি জাস্ট বেয়ার ইনফিনিটিভ ইউজ করবো এই ক্ষেত্রে বলো তো? হেল্প যদি আমরা কখনো দিই, এই কথাটা কিন্তু কয়েকটা ক্লাস ধরে বলা হচ্ছে যে মানে যে পরে হ্যাঁ বলো। পরে বুঝতে পারছি যে হেল্প দেয়ার ইনফিনিটিভ হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, তাহলে বেয়ার ইনফিনিটিভ দিবে এটা, ঠিক আছে। তাহলে বিকাম ডিসিপ্লিন, রেসপন্সিবল অ্যান্ড সাকসেসফুল। ইট ব্রিংস কন্টেন্টমেন্ট অ্যান্ড হ্যাপিনেস ইন লাইফ অ্যাজ উই ফিল রিলিভড হোয়েন অল টাস্ক আর কমপ্লিটেড অন টাইম, ফ্রম স্টুডেন্ট লাইফ টু অলমোস্ট এভরি স্টেজ অফ লাইফ। We must be punctual and do our work at the right time. Developing the quality of punctuality is never easy. It requires effort, dedication, determination and discipline. A person who is punctual values the importance of time in one's life.
দ্য কোয়ালিটি অফ পাংচুয়ালিটি হেল্পস অ্যান ইন্ডিভিজুয়াল টু অ্যাচিভ, এখানে দেখো হ্যাঁ, টু অ্যাচিভ heights in professional life as well as personal life. A person who is punctual is considered trustworthy, and this quality helps to win respect in society. By being punctual, a person can save and manage one's valuable time. As we know, time is the most precious thing in our life. The lack of punctuality may bring lethargy and laziness, which may harm us in the long term. Acha. When someone is not on time, they often miss important opportunities and fall behind others. In student life, lack of punctuality can lead to poor academic performance, missed lessons, and low grades. And in professional life, an unpunctual employee may lose trust or even lose their job. Therefore, we all should be careful about our time and must be punctual in every stage of life. আচ্ছা, ভালো লিখছো, নিজে লিখছো তো নাকি? জি স্যার, অনেকক্ষণ সময় নিয়ে লিখছি। আচ্ছা, যদি নিজে লেখো তো ভালো হয়েছে। হয়তো অর্গানাইজেশনটা কোহেরেন্স কোহেশনে একটু ঝামেলা আছে, ওটা নিয়ে আমি এখন কথা বলছি না। আমি এখন মেনলি কথা বলছি তোমার সেন্টেন্স স্ট্রাকচার, ক্লজ ফ্রেজ, গ্রামাটিক্যাল আইটেমগুলো ঠিক আছে কিনা। কারণ এই যে লেখাটা লিখেছো এটা কিন্তু অর্গানাইজড হয়নি। হ্যাঁ, ওই একই কথা আগেও বলা হচ্ছে কিছু, মাঝখানে অন্য তথ্য এসে গিয়ে আবার ঘুরে ফিরে একই কথা আসছে না, এরকম না ব্যাপারটা? দেখো তো, অর্গানাইজেশনটা আমাদের এখনও ঘাটতি আছে। অর্গানাইজেশন মানে আমি কিভাবে লিখবো, প্রথমে আমি কি লিখতে পারতাম বলো, প্রথমে আমি পাংচুয়ালিটিটা কি সেটা আমি দিতাম, দেওয়ার পর কি কি আসবে, পাংচুয়ালিটির গুরুত্বটা দেওয়া আসবে। যেমন তুমি মাঝখানে একটা কথা বললে যে পাংচুয়াল হওয়াটা খুব কঠিন, তাই না? এই কথাটা বলে আবার তুমি ঢুকে গেছো যে প্রফেশনাল লাইফে এই করে, আমাদের এই করে, সেই করে, এগুলো দিয়ে আসছে। ঠিক আছে তো? হ্যাঁ, দেখো একই কথা ঘুরে ফিরে আসছে কিনা বলো তো, একই কথা আসছে না অনেকবারই? বাকিটা একটু বলো দেখি। এমনি আমি লেখাটা গ্রামাটিক্যাল আইটেমে ঠিক আছে, সব কিছু ঠিক আছে, কিন্তু অর্গানাইজেশন ব্যাপারগুলোতে আমাদের এখনও ঘাটতি আছে। আশা করি ওগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে, ঠিক আছে? কারণ এই যে জায়গাগুলো যদি একটু তোমরা পড়ো, একটা জিনিস পড়ার পর আবার লেখার পর আবার পড়বা কয়েকবার, ঠিক আছে? পড়ার পর দেখবা যে কোন জিনিসগুলো আমার মোটামুটি বারবারই এলোমেলো হচ্ছে। যেমন এই জায়গায় একটা জিনিস কোহেরেন্সের কোথায় একটা মিস্টেক হলো তোমরা বুঝতে পারছো? যেমন এখানে যদি আমরা পড়ি যে ইট ব্রিংস কন্টেন্টমেন্ট অ্যান্ড হ্যাপিনেস ইন লাইফ অ্যাজ উই ফিল রিলিভড হোয়েন অল টাস্ক আর কমপ্লিটেড অন টাইম, এগুলো কি মানে পাংচুয়ালিটির কি আলোচনা করছি আমরা বলো তো? ভালো দিকগুলো। হ্যাঁ, মানে গুরুত্ব বা প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করছি, তাই না? হ্যাঁ, ফ্রম স্টুডেন্ট লাইফ টু অলমোস্ট এভরি স্টেজ অফ লাইফ উই মাস্ট বি পাংচুয়াল অ্যান্ড ডু আওয়ার ওয়ার্কস অ্যাট দ্য রাইট টাইম। এখানে তুমি বললাম। এরপর হচ্ছে ডেভেলপিং দ্য কোয়ালিটি অফ পাংচুয়ালিটি ইজ নেভার ইজি, ইট রিকোয়ার্স ইফোর্ট, ডেডিকেশন। একটু খেয়াল করো আমি যেটাকে ধরাতে চাচ্ছি, ডেডিকেশন, ডিটারমিনেশন অ্যান্ড ডিসিপ্লিন। এরপর আবার দেখো আমরা চলে এসেছি, দেখো আ পারসন হু ইজ পাংচুয়াল ভ্যালুজ দ্য ইম্পর্টেন্স অফ টাইম ইন ওয়ান্স লাইফ, দ্য কোয়ালিটি অফ পাংচুয়ালিটি হেল্পস অ্যান ইন্ডিভিজুয়াল টু অ্যাচিভ হাইটস ইন প্রফেশনাল লাইফ অ্যাজ ওয়েল এজ পার্সোনাল লাইফ। আ পারসন হু ইজ পাংচুয়াল ইজ কনসিডার ট্রাস্টওয়ার্দি অ্যান্ড দিস quality helps to win respect in society. By being punctual, a person can save and manage one's valuable time. As we know, time is the most precious thing in our life. দেখো এই যে টাইম ইজ দ্য প্রেশিয়াস থিং ইন আওয়ার লাইফ, এগুলো কিন্তু আমরা প্রথম দিকেই বলে ফেলতাম, এগুলো আবার এখানে আনার দরকার নেই। তারপর হচ্ছে কি দ্য ল্যাক অফ পাংচুয়ালিটি মে ব্রিং লেথার্জি, লেজিনেস, এটা একটা তথ্য আবার চলে এসেছে। তাহলে এইভাবে দেখো এই যে এই অংশটুকু আর আগের অংশটুকু, ওইগুলো কি দুটাই কি পাংচুয়ালিটির ইম্পর্টেন্সের কথা আসছে না বলো তো? এই জায়গায় যা বলেছো। জি স্যার। এই জায়গায় স্যার প্রথমে মূলত পাঞ্চুয়ালিটি কি, হ্যাঁ এর গুরুত্বটা কি, এটা লিখতে হবে। হ্যাঁ, তারপর আমরা তার কিভাবে পাংচুয়াল পরবর্তীতে হতে পারি, পাঞ্চুয়ালিটি না হলে কি কি সমস্যা হতে পারে এই কারণটা লিখতে হবে। তারপর ইন সামার আপ একটা কথা লিখে দিলে তো হচ্ছে। হ্যাঁ, তারপরে পাংচুয়াল হওয়ার জন্য আমাদের কি করতে হবে, তাই না? হ্যাঁ, আমাদের রুটিন ওয়ার্ক কাজ করতে হবে, আমাদের একটা প্ল্যান তৈরি করতে হবে, এটা বলা যেত না পাংচুয়াল হওয়ার জন্য? মানে স্টেপ বাই স্টেপ আসতে হবে, তাহলে অর্গানাইজড হবে। হ্যাঁ, এই যে বললাম না যে আমি যে আইএলসিটা দেখালাম, আমরা তথ্য দিয়েছি, কিন্তু তথ্যগুলো যদি দেখো আইএলসে কিন্তু কোহেরেন্স এবং কোহেশন নিয়ে কি একটা পয়েন্ট বানাইছে না ওরা, বলো তো? জি স্যার। হ্যাঁ, ওদের কেমন হয় জানো, ওরা এক খাতা 4 বার করে দেখে, এক খাতা 4 বার দেখবে। প্রথমে দেখবে টাস্ক অ্যাচিভমেন্ট,
প্রথমে মনে করো হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট, এটাতে তুমি কত পাইলা। মনে করো তুমি এই যে যেটা লিখেছো এটাতে একটা টাস্ক অ্যাচিভমেন্টে তুমি কোন পয়েন্টটা দিয়েছো আর কোনটা দেয়নি, তুমি এখানে ইম্পর্টেন্স বলেছো, তাই তো। আর কিভাবে হওয়া যদি এটা বলনি, তার মানে তুমি 7 মনে করো 9-এর ভিতরে তুমি এখানে তুমি 6 পেয়েছো, এটা হলো টাস্ক অ্যাচিভমেন্ট। এরপর মনে করো হচ্ছে কোহেশন অ্যান্ড কোহেরেন্স, ঠিক আছে তো, আমি কো দিয়ে লিখলাম। কোহেশন এবং কোহেরেন্সটা তোমার এলোমেলো হয়েছে, তুমি এখানে মনে করো হইলা পাইছো হচ্ছে 4 পেয়েছো। তারপরে মনে করো তুমি এবার হলো লেক্সিক্যাল রিসোর্সেস, হ্যাঁ, তুমি এখানে যে ওয়ার্ড ব্যবহার করেছো মোটামুটি ভালো আছে, তোমাকে এখানে আমি 7 দিলাম। এরপরে হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ, গ্রামার, আমি বললাম গ্রামার, এইখানে মোটামুটি গ্রামাটিক্যাল রেঞ্জ কমপ্লেক্স সিম্পল খুব একটা ইয়া করনি, একই ধরনের ইয়া হয়ে গেছে, তো সেখানে আমি তোমাকে মনে করো আমি দিলাম হচ্ছে 5। তাহলে গড় করলে কত হবে, 4 আর 6 10, 10 17 22, 22কে এবার 4 দিয়ে ভাগ করলে কত হয়, 22কে 4 দিয়ে ভাগ করলে কত হবে, 5.5, হ্যাঁ স্যার 5 পয়েন্ট সামথিং। 5.5, তার মানে তুমি রাইটিং স্কিলসে 5.5 পেয়েছো, বুঝতে পেরেছো। এরকম পয়েন্ট থাকে না আইএলসে, বিভিন্ন ইয়া থাকে না, জি স্যার। হ্যাঁ, তাহলে রাইটিংয়ে তুমি 5.5 পেয়েছো, রিডিংয়ে পেয়েছো, রাইটিংয়ে ওই পেয়েছো। তাহলে এইভাবে প্রত্যেকটা, তাহলে প্রথমে টাস্ক অ্যাচিভমেন্ট পুরোটা একবার পড়লো, পুরো দেখলো তুমি এটা, তারপরে কোহেরেন্স অ্যান্ড কোহেশন আবার পড়লো, দেখলো কোহেশন কোহেরেন্স ঠিক আছে কিনা, তারপর লেক্সিক্যাল রিসোর্স কতটুকু ব্যবহার করেছো, তারপর গ্রামার কতটুকু ইউজ করেছো, এইভাবে গড় করে তোমার একটা পয়েন্ট হলো এত, এইভাবে হিসাব করা হয়, বুঝতে পেরেছো। সেই জন্য এই জায়গাগুলো একটু খেয়াল রাখবা, যে হ্যাঁ তুমি সুন্দর লিখেছো, গ্রামাটিক্যাল রেঞ্জ আরও ব্যবহার করা যেত, ঠিক আছে, বিশেষ করে তোমার কমপ্লেক্স কম্পাউন্ডের ব্যবহারটা আরও একটু দিয়ে যেতে পারতা, ঠিক আছে তো। যেমন এই জায়গাতে তোমার ডেভেলপিং দ্য কোয়ালিটি অফ পাংচুয়ালিটি ইজ নেভার ইজি, ইট রিকোয়ার্স, তাহলে এই জায়গাটায় মানে দুটা সেন্টেন্স ইউজ করেছো কিন্তু কোনো কনজাংশন নাই এখানে, হ্যাঁ, এখানে একটা দেখো, ডেভেলপিং দ্য কোয়ালিটি অফ পাংচুয়েশন ইজ নেভার ইজি দিয়ে এখানে কমা ইউজ করেছো না ফুল স্টপ, নিশ্চয়ই এখানে কমা, কারণ এখানে ইটটা তুমি ইউজ করেছো ইয়া ছোটো হাতের, অতএব ইট রিকোয়েস্ট, তাহলে এইটা একটা সিম্পল সেন্টেন্স, ওটা একটা সিম্পল সেন্টেন্স, তাহলে দুটো আলাদা আলাদা সিম্পল সেন্টেন্স, কিন্তু এটাকে তো আমাকে কমপ্লেক্স নাই কম্পাউন্ড একটা বানাতে হবে, তাই না। এখানে কিন্তু তোমার কনজাংশনটা ছুড়ে গেছে, গেছে কিনা বলো। জি স্যার। হ্যাঁ, তো এই জায়গাগুলো একটু খেয়াল করতে হবে, আশা করি ভালো লিখছো, আরও চেষ্টা করলে আরও ভালো হবে। হ্যাঁ, একদিন আমরা শুধু কোহেশন কোহেরেন্সের এই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে, একটা জায়গাটা নিয়ে আলোচনা, যে আমরা কীভাবে এইগুলোকে রক্ষা করতে পারি, এগুলোর জন্য কী কী পড়া উচিত, বা কী কী কানেক্টর, আমাদের কানেক্টর তো আমরা এইচএসসি লেভেলে পড়েছি অনেক, ওগুলোকে আমাদের ব্যবহার করতে পারতে হবে। হ্যাঁ, ওকে, এরপরে কার ছিল, তারপর জাকিয়া সুলতানা জলির পর বুসরা আক্তার হালিমা আছো। জি স্যার। আচ্ছা, পাংচুয়ালিটি কোথায় আছে, কোনটা পাংচুয়ালিটি, একটু লিখে দিলে বুঝতে পারতাম, এটা কি। ওইটারই মানে আর মানে অন্য পৃষ্ঠাটা থেকে শুরু। আচ্ছা, এটা তো না, না স্যার, এরপর দাঁড়াও, এইটা না, এটাও তো না, তাহলে তার আগেরটা, তার আগেরটা না, ওই পরেরটা স্যার, এইটার পরেরটা। আচ্ছা, আমি আবার ই করে পাঠাবো। হ্যাঁ, আবার দাঁড়া, পেয়েছি। টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অফ আওয়ার লাইফ, কি ভ্যালুয়েবল কি বলো তো, এটা নাউন বাদ গেছে, তুমি নাউন ফ্রেজটা ব্যবহার করেছো, দি আছে, অ্যাডজেক্টিভ আছে, কিন্তু নাউন কই। টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল, কি দিব, অ্যাসেট বলো, থিং বলো, এটা কিন্তু নাউন ব্যবহার করতে হবে, তাই না। জি স্যার। হ্যাঁ, তাহলে টাইম ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল অ্যাসেট বা থিং অফ আওয়ার লাইফ, অ্যান্ড পাংচুয়ালিটি হুইচ ইজ দ্য ইম্পর্টেন্ট রোল অফ আওয়ার লাইফ ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট পার্ট অফ আওয়ার সাকসেস। তাহলে হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল অফ আওয়ার লাইফ হলো, মিললো এটা, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল, মিললো এটাকে, না হুইচ প্লেস দ্য ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ, এটা দিলে ভালো তো, কারণ হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল অফ আওয়ার সাকসেস এটা মিলছে না, হুইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল অফ আওয়ার সাকসেস, আওয়ার্স না, সিরিজটা আমি বুঝতে পারলাম না এখানে। হ্যাঁ, তুমি কি বলতে চেয়েছিলে বলো তো।
স্যার পাঞ্চুয়ালিটি আমাদের জীবনে একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, সেটা তো তুমি এখানে একবার বলেছো যে টাইম আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আবার পাংচুয়ালিটি একটা গুরুত্বপূর্ণ, তো একই সেন্স হয়ে যাচ্ছে না? বলো তো, একই রকম হয়ে যাচ্ছে না? জি স্যার। একই রকম বিষয় বারবার বলা যাবে না তো। তাহলে টাইমকে তুমি গুরুত্বপূর্ণ বিষয় বলেছো, আর আর সেই দিক থেকে পাংচুয়ালিটিও কি আমাদের সফলতা, তাই তো? আমাদের সফলতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা একটা পালন করে থাকে, এটা বলে থাকো। হ্যাঁ, যে পাংচুয়ালিটি প্লেইজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইজ অ্যাচিভিং সাকসেস ইন আওয়ার লাইফ, ঠিক আছে তো? এরকম একটা বিষয় বলে থাকো, বললে ভালো হবে। আচ্ছা, ইট ইজ আ গুড কোয়ালিটি অ্যান্ড হ্যাবিট অফ দ্য পার্সনস লাইফ, অফ দ্য পার্সন বলো না, এ পার্সন বলো, কারণ তুমি কোন পার্সনকে নির্দিষ্ট করে বলতেছো? দি মানেই তুমি কোনো পার্সনকে নির্দিষ্ট করে বলতেছো, এরকম কিছু। কিন্তু কি কোনো নির্দিষ্ট পার্সনকে বলতেছো, নাকি আমরা যে জেনারেলি আলোচনা করছি এই বিষয়টা নিয়ে? জেনারেলি। হ্যাঁ, তাহলে এখানে এ পার্সন দিব, তাই না? ইট ইজ আ গুড হ্যাবিট, গুড কোয়ালিটি অ্যান্ড হ্যাবিট অফ আ পার্সনস লাইফ অ্যান্ড বিল্ডস আ রেসপন্সিবল ম্যান টু হিজ ওয়ার্ক, ইন হিজ ওয়ার্ক দিবা। হ্যাঁ, পাংচুয়ালিটি shows discipline, responsibility and honor for time, which helps people to achieve। এই যে হেল্পের পরে যে ভার্বটা ইউজ করো, আমি কিন্তু প্রতিদিন এই কথাটা বলছি যে এখানে নন ইনফিনিটিভ ইউজ করো না, বেয়ার ইনফিনিটিভ ইউজ করো না, টু সারা ইউজ করবা সবাই, ঠিক আছে? এটা আমি একদিন দেখাও দিলাম, কারণ এই কথাটা আসে প্রায়। তাহলে পাংচুয়ালিটি এখানে কি কমা, না এটা ভুল করে এসেছে? স্যার না, ওইটা কমা দিছি, ওর পর আবার ফ্রেজ যুক্ত করছিলাম। না, কমা দিলে তো হলো না, ভার্বের পরে মানে সাবজেক্টের। ক্লজ যুক্ত করার জন্য স্যার বলছিলেন না যে মানে ই কমা দিয়ে আগে ই করে দিতে। ভার্বের সাথে কোনদিন কমা হয়? বলো, তুমি একটা ক্লজ করলে সেটা কমা হতো, বলো। সাবজেক্টের সাথে ভার্বের মধ্যে কোনোদিন কমা বসে? সাবজেক্ট ভার্বের মধ্যে? না স্যার। হ্যাঁ, এটা তুমি বসাবা হচ্ছে যখন তুমি একই জিনিস পারো। আমি কি এটা বলবো কখনো যে যে আই ইট রাইস রুটি অ্যান্ড ফ্রুটস, এটা বলেছি নাকি? আমি কি ভার্বের এখানেও কমা বসাবো যে আই কমা তারপর ইট রাইস, এটা বলবো? এটা হবে? স্যার নিচে ক্লজ যুক্ত করছিলাম, এর জন্য বলছিলেন না যে মানে পাঞ্চুয়ালিটির মানে কোন সাবজেক্টের সাথে ক্লজ যুক্ত করলে শেষে একটা মানে কমা দিয়ে ই করে দিতে। তা হ্যাঁ, তা তুমি তো ক্লজের আগে কমা দাওনি, তুমি তো দিয়েছো ভার্বের আগে কমা। এখানে কি হবে? একটা ক্লজ শুরু হলো, ক্লজ শুরু হলো তো একটা ইয়া থাকবে, কনজাংশন থাকবে তো এখানে, তাই না? মানে ওই নিচে দিছিলাম। হ্যাঁ, তুমি তো নিচে দিয়েছো, এটা ঠিক আছে, কিন্তু এখানে তুমি কেন দিলা? এটার সাথে কি সম্পর্ক এই জায়গায়, বলো? স্যার ক্লাস বলছিলেন যে মানে ও জায়গায় একটা কমা দিয়ে দিতে। ভার্বের আগে কোনোদিন ওই কমা আমি দিতে বলিনি, আমি ভার্বের আগে কমা দিতে বলিনি তোমাকে। কোনো জায়গায় বলেছি ভার্বের আগে কমা? তুমি একটা স্ক্রিনশট দিবা আমাকে ওই ভিডিও কাজটা দেখে দেখে বলো স্যার এই জায়গায় আপনি কমা দিতে বলেছেন ভার্বের সাথে। না স্যার, আমি ভার্বের সাথে তো কমা ডিসিপ্লিন। তুমি তো শোজের এখানে কমা দিয়েছো, এই যে পাংচুয়ালিটি শোজ না ডিসিপ্লিন। স্যার, ওটা এস লেখছি আমি। বলো। স্যার ওটা এস লেখছি, যেহেতু পাঞ্চুয়ালিটি মানে ইনা সিঙ্গুলার। এটা না, এই যে এখানে একটা কমা, এই যে কমা, এটা এফ আর এস। এখানে হুইজ বা অন্য কিছু ইউজ করলে তাহলে আলাদা বিষয় ছিল। এখানে এই যে কমা আছে, এই যে কমা দেখছো না? একটা ক্লজ ব্যবহার করার পরে হুইচের আগে কমা দিতে এইরকম বলছিলেন, মানে তাও অ্যাডভান্স রাইটিং এ ভালো হয় না, তারপর আবার মানে ওইরকম ভাবে বলেন না, মানে বলছিলেন একটা ক্লজ লেখার পরে তারপর হুইচ বললে বা দ্যাট বললে তার আগে কমা দিতে। যাকে মডিফাই করবে বা যে বিষয়ে বলবে অতিরিক্ত কথা সেটার সঙ্গে কমা বসবে। মূল ভার্বের এখানে তো কোনো আমি কখনো বলিনি, একটু ভালো করে খেয়াল করবা আবারও, ঠিক আছে? আচ্ছা স্যার ভালো করে খেয়াল করবা। বলেন না আর রিলেটিভ ক্লজের সাথে কোনোদিন কমা সরাসরি বসবে এমনটা আমি বলিনি, ঠিক আছে? আচ্ছা। এই যে যদি হুইজ দিয়ে টাইমকেই বোঝায় তাহলে কি এখানে কমা বসবে? না স্যার। হ্যাঁ, তুমি তো বসাতে গেছো এটি, হুইজটাও বসে হচ্ছে পাংচুয়ালিটির সাথে, কিন্তু তুমি এখানে হুইজটা বসে হচ্ছে টাইমের পাশে, তাহলে তো হলো না। স্যার আমি হুইজ পাঞ্চুয়ালিটির মিন করছিলাম। তুমি মিন করলে তো শুধু হবে না, শুধু মিন করলে তো হবে না, বলো। যে কোনো জায়গায় বসিয়ে তুমি মিন করলা তো সেটা আমি বুঝবো না তো, কারণ তুমি তোমার মিনিং তোমার মনে মনে বুঝেছো, তোমার রিডারকে বোঝাতে হলে তোমাকে তো টেকনিক্যাল ইয়াতে আসতে হবে, ঠিক আছে? হ্যাঁ, রিডিং পড়ার পর আমি তো বুঝে নিচ্ছি যে তুমি এটা দিয়ে পাংচুয়ালিটি বোঝাতে চেয়েছো, কিন্তু টেকনিক্যালি তো এটা ভুল, বুঝনি? এই কথাটা নিয়ে আমি তো অনেকবার কথা বলেছি যে রিলেটিভ ক্লজ বসাতে গিয়ে অ্যান্টিসিডেন্ট যার সাথে যায় তার সাথে বসাতে হবে, মনে থাকবে?
আচ্ছা তবে দেখো পাংচুয়ালিটি শোজ ডিসিপ্লিন রেসপন্সিবিলিটি অ্যান্ড অনার্ড ফর লাইফ, তাহলে এখানে কমাটা হবে না। এবার হুইচ হেল্পস পিপল টু অ্যাচিভ সাকসেস ইন স্কুল, ওয়ার্ক প্লেস, ওয়ার্ক না বলবা ওয়ার্ক প্লেস অ্যান্ড এভরিডে লাইফ অ্যান্ড আ পাংচুয়াল পারসন। দেখো অ্যান্ড আর কতবার বসাবা বলো, সরি এটাকে এখানে দেখো অ্যান্ড বসিয়েছো, ঠিক আছে এটা সমস্যা না, এই অ্যান্ডটা এভরিডে লাইফ, ঠিক আছে এটা তোমার ওয়ার্ডের মধ্যে বসছে। হ্যাঁ, পাংচুয়ালিটি পারসন ডু হিজ ওয়ার্ক টাইম টু টাইম অ্যান্ড টু মেনটেন হিজ ডেইলি ব্যালেন্স। তাহলে পাংচুয়ালিটি শোজ ডিসিপ্লিন, দেখো এই যে আমার পড়তে গিয়ে কিন্তু ইফোর্ট দিতে হচ্ছে, মানে আমাকে আমার তথ্যগুলো তোমার কোহেরেন্স কোয়েশনটা মেনটেন হয়নি বলে আমাকে আবার দ্বিতীয়বার ঘুরে গিয়ে পড়তে হচ্ছে যে তুমি আসলে কি বলতে চাইলে আমি বুঝলাম না, ঠিক আছে। হ্যাঁ, কমপ্লেক্স কম্পাউন্ড করতে চাও ঠিক আছে, কিন্তু তথ্যগুলো যদি আন্ডারস্ট্যান্ডেবল না হয়, তুমি ইজি ওয়ার্ড ইউজ করেছো ঠিক আছে এখানে, কিন্তু কানেক্টেড না হওয়ার কারণে আমার কাছে ক্লিয়ার মেসেজটা আসলো না এই মেসেজ এই সেন্টেন্সটা পড়ার পর। তুমি একটু আমার সাথে পড়ো, বলছে পাংচুয়ালিটি শোজ ডিসিপ্লিন রেসপন্সিবিলিটি অ্যান্ড অনার্ড ফর টাইম। দেখো এখানে তো অনার হবে সেটা ঠিক আছে, অনার্ড ফর টাইম, এই ফর টাইম দিয়ে তুমি কী বোঝাতে চেয়েছো যে পাংচুয়ালিটি কি ডিসিপ্লিন টাইমকে দেয়, অনার কি টাইমকে দেয়, এরকম কিছু বলতে চেয়েছো নাকি কী বলতে চেয়েছো আমাকে একটু বলো, আমি ক্লিয়ার না। তুমি কি বাংলা লিখছো, একটু বাংলা লিখবা ঠিক আছে। যদি তুমি মনে হয় যে আমি আমার তথ্যটা স্যার আমি এই বলতে চেয়েছি ওর বদলে আমি এটা লিখছি, তাহলে আমি তোমার ইয়েটা বুঝতে পারতাম যে তোমার সমস্যাটা কোন জায়গায় হয়েছে, ঠিক আছে। তো এই জন্য যারা একটু মানে সাজাতে গিয়ে দুর্বলতা ফিল করো, তোমরা একটু বাংলাটা প্রথমে লিখবা, তারপরে তার নিচে ইংরেজিটা লিখবা, তাহলে আমি ধরতে পারবো যে তোমার এই জায়গায় ভুল হয়েছে না, তুমি তোমার তথ্যটা ঠিক মতো দিতে পেরেছো, মনে থাকবে। কি আছো, লাইনে আছো তুমি? আউট হয়ে গেল নাকি? লিভ নিয়েছে। লিভ নিয়েছে? জি স্যার, আবার জয়েন হয়েছে। আচ্ছা, তো দেখি আমি এখানে লিখি, তোমরা একটু দেখো তো, বাকিটা তোমরা একটু খেয়াল করো এই জায়গাটা, কারণ এই সেন্টেন্সটা একটু ঠিক করতে হবে। এই হলো একটা সেন্টেন্স। হ্যাঁ, এখন একটু দেখো তো, বলছে পাংচুয়ালিটি শোজ ডিসিপ্লিন রেসপন্সিবিলিটি অ্যান্ড অনার, তাহলে এখানে কী হবে? অনার হবে, এটাই। ফর টাইম, মানে যার লাইন সে কি আছো তো, আসছো জয়েন করছো ক্লাসে? জি স্যার। হ্যাঁ, তুমি এখানে কি বলতে চেয়েছিলাম জি স্যার। কি বলতে চেয়েছিলে এই জায়গায় ফর টাইম দিয়ে তুমি কি মিনিং টানতে চেয়েছিলা মনে আছে কি? টাইমের জন্য, সব সময়ের জন্য। মানে সব সময়ের জন্য এরকমটা? মানে সব সময় মানে অলওয়েজ, অলওয়েজ এর কথা তুমি বলতে গিয়ে ফর টাইম ইউজ করেছো? মানে সর্বদা বা সব সময়? তাহলে কি বলতে চেয়েছো বলো? মানে সব সময় টাইমের জন্য স্যার ওইটা লিখতে চাইছিলাম, কিন্তু অলওয়েজ ওই শব্দ ইউজ করিনি।
আচ্ছা, যদি এখন তথ্যটা না দিতে পারো তাহলে তো আমি ধরতে পারছি না যে তুমি আসলে কি বলতে চেয়েছিলা। এখনো তো ওই সেন্স আসতেছে না কোনো, এটা এখানে বাদ যাবে। হ্যাঁ, তাহলে এখানে কি হবে, তুমি এইখানে ক্লজটা দাও, ঠিক আছে না? দেখো ডিসিপ্লিন, সরি পাংচুয়ালিটি হুইচ শোজ ডিসিপ্লিন, রেসপন্সিবিলিটি অ্যান্ড অনার কি করে, হেল্পস পিপল টু অ্যাচিভ সাকসেস ইন স্কুল, ওয়ার্ক প্লেস, শুধু ওয়ার্ক না, ওয়ার্ক প্লেস বলতে হবে, কর্মক্ষেত্র, তাই না? জি স্যার। PLSC, ওয়ার্ক প্লেস অ্যান্ড এভরিডে লাইফ। তাহলে পাংচুয়ালিটি হুইচ শোজ, দেখো এইখানে একটা ক্লজ হয়ে গেল, ঠিক আছে তো? এই ক্লজটা হওয়ার পর আবার এখানে একটা ভার্ব হয়েছে যে ভার্বের সাথে এটা যায়। তাহলে পাংচুয়ালিটি হুইচ শোজ ডিসিপ্লিন, রেসপন্সিবিলিটি অ্যান্ড অনার, হেল্পস পিপল টু অ্যাচিভ সাকসেস ইন স্কুল, ওয়ার্ক প্লেস অ্যান্ড এভরিডে লাইফ। হ্যাঁ, অ্যান্ড আ পাংচুয়াল পারসন, ডু হবে না ডাজ হবে বলো? স্যার ডাস হবে। অ্যান্ড আ পাংচুয়াল পারসন ডাজ হিজ ওয়ার্ক টাইম টু টাইম, মানে কি মাঝে মাঝে না অলওয়েজ, বা ইন টাইম। তুমি বলতে চেয়েছো ইন টাইম, তাই তো, সময় মতো। জি স্যার। টাইম টু টাইম মানে মাঝে মাঝে হয়ে যায়। তাহলে আ পাংচুয়াল পারসন ডাজ হিজ ওয়ার্ক ইন টাইম অ্যান্ড টু মেনটেন, আবার যখন অ্যান্ড দিলা তাহলে ইনফিনিটিভ কেন আসলো এই জায়গায়? বরং এখানে অ্যান্ডটা তো হবেই না, বরং এখানে গিয়ে হয়ে যাবে কি ইনফিনিটিভ, কারণ এই ইনফিনিটিভটা এই সেন্টেন্সের সাথে গেল। তা বলছে আ পাংচুয়াল পারসন ডাজ হিজ ওয়ার্ক ইন টাইম টু মেনটেন হিজ ডেইলি ব্যালেন্স, এটা এখন আসলো। অ্যান্ড দিয়ে কি এটা মানাতো বলো? স্যার এখানে অ্যান্ড থাকলে কি হতো, মিলতো? না স্যার। হ্যাঁ, কারণ এই যে তোমার উদ্দেশ্যমূলক যে ফ্রেজটা ইউজ করেছো সেটা অ্যান্ডের জন্য আলাদা হয়ে গেল। অ্যান্ড যদি দিতেই হতো তাহলে এখানে একটা ফাইনাইট ভার্ব দিতে হতো, অ্যান্ড মেইনটেন্স, তাহলে এখানে দিতে হবে অ্যান্ড মেইনটেন্স ইজ ডেইলি ব্যালেন্স, এরকম দিতে পারতো যে অ্যান্ড দাজ, এরকম। দেখো আর একটা কোহেশন এসে গেল, অ্যান্ড দাজ মেইনটেন্স ইজ ডেইলি ব্যালেন্স, ঠিক আছে? জি স্যার। এই পর্যন্ত ঠিক হলো, কিন্তু এখানে আরেকটা ব্যাপার রয়েছে। দেখো এই অ্যান্ডের সাথে কি এই পরবর্তী তথ্যটা কি এই সেন্টেন্সের সাথে যায় বলো তো? না স্যার। দেখো তুমি প্রথমে বললা পাংচুয়ালিটি হুইচ শোজ ডিসিপ্লিন, রেসপন্সিবিলিটি অ্যান্ড অনার, হেল্পস পিপল টু অ্যাচিভ সাকসেস ইন স্কুল, ওয়ার্ক প্লেস অ্যান্ড এভরি লাইফ, এটা ঠিক আছে। অ্যান্ড আ পাংচুয়াল পারসন ডাজ হিজ ওয়ার্ক ইন টাইম অ্যান্ড ডাজ মেনটেন্স হিজ ডেইলি ব্যালেন্স। তাহলে আগের সেন্টেন্সের সাথে এই সেন্টেন্সে যে আমি জুড়ে দিলাম এর সাথে কি কোনো কানেকশন আছে বলো তো? না স্যার। কি অ্যান্ড দিয়ে যুক্ত করার কোনো দরকার ছিল? না স্যার। কোনো দরকার ছিল না। বরং তুমি যদি এটাকে এইভাবে করতা যে অ্যান্ড সো, হ্যাঁ অ্যান্ড সো এরকম আর কি, অ্যান্ড সো সুতরাং, এবং যদি ইফ আ পারসন, দেখো আমরা এটাকে কমপ্লেক্সই করে দিই, ইফ আ পারসন ডাজ হিজ ওয়ার্ক ইন টাইম, তাই তো? এই জায়গায় মনে করো আমি টু মেনটেন হিজ ডেইলি ব্যালেন্স এটা দিয়ে দিলাম, হি ক্যান কি করতে পারে, হি ক্যান রিচ হিজ গোল ইজিলি, ঠিক আছে? তখন দেখো এর সাথে একটা জিনিস মিলবে, কারণ এখানে একটা সাকসেসের কথা বলা হয়েছে, অতএব সেই সাকসেসটা একজন পারসন পেতে পারে। তাহলে দেখো পাংচুয়ালিটি হুইচ শোজ ডিসিপ্লিন অ্যান্ড রেসপন্সিবিলিটি অ্যান্ড অনার, হেল্পস পিপল টু অ্যাচিভ সাকসেস ইন স্কুল, ওয়ার্ক প্লেস অ্যান্ড এভরিডে লাইফ, অ্যান্ড সো, আর সে কারণেই ইফ আ পারসন ডাজ হিজ ওয়ার্ক ইন টাইম টু মেনটেন হিজ ডেইলি ব্যালেন্স, তাই তো, ব্যালেন্স অফ ওয়ার্ক দিয়ে দাও, হি ক্যান রিচ হিজ গোল ইজিলি। দেখো এক একটা কথা আসবে আর তোমার ফ্লোটা ইজি হয়ে যাবে। সরি এখানে টু আছে যেহেতু এক্সট্রা বাদ দিতে হবে। দেখো এখন সেন্টেন্সটাকে কেটে সেটে একটা মানে সাইজে আনা গেছে কিনা বলো? জি স্যার। বাকিরা কি বুঝতে পেরেছো? বাকিরা কি আছো লাইনে নাকি নাই? জি স্যার। স্যার বুঝতে পারছি। এই জায়গাগুলোতে একটু শুধু লিখলেই হবে না, হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে তোমার সেন্টেন্স স্ট্রাকচার ঠিক থাকলেও তথ্যটা এর সাথে যাচ্ছে না বা ওর সাথে মিলছে না, তখনও তোমার ওই যে কোহেশন কোহেরেন্সটা কিন্তু মিস হয়ে যাবে। এই জায়গাটা লেখালেখি রাইটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটাই হচ্ছে কোহেশন অ্যান্ড কোহেরেন্স আলটিমেটলি তুমি ঠিক রাখতে পেরেছো কিনা, আগের তথ্যের সাথে পরের তথ্য যে তুমি মিলিয়েছো এর সাথে আসলে যায় কিনা, হ্যাঁ কানেকশন বা কানেক্টরগুলো ঠিক আছে কিনা, হ্যাঁ
এই জায়গাটা, যেমন এখানে সো দেওয়া আর না দেওয়ার মধ্যে একটা পার্থক্য তৈরি হয় কিনা বলো তো? সো দিলে কেমন লাগতো আর সোটা না দিলে কেমন লাগছে, একটু পরে বোঝো। সবাই পড়ছো একটু? জি স্যার। আচ্ছা, তো যাই হোক এবার আসি আমরা। ইট মেক্স আ পারফেক্ট ম্যান হু ইজ অলওয়েজ রেসপেক্টেড অ্যান্ড ট্রাস্টেড বাই আদার্স অ্যান্ড পাংচুয়ালিটি গিভস আস আ বিউটিফুল লাইফ। দেখো মানে তুমি একজন মানুষের কথা বলতে বলতে আবার আমাদের কথায় চলে আসলা হঠাৎ করে। এইখানে তুমি তথ্য হয়তো সেন্টেন্স কানেকশন ঠিক আছে, কিন্তু এই দুটা কি একসাথে যায় বলো? দেখো আবার একটু পড়ো। ইট মেক্স আ পারফেক্ট ম্যান হু ইজ অলওয়েজ রেসপেক্টেড অ্যান্ড ট্রাস্টেড বাই আদার্স অ্যান্ড পাংচুয়ালিটি গিভস আস আ বিউটিফুল লাইফ। এটার সাথে কি গেল একসাথে? যাই এই তথ্যটা একসাথে। আবার তুমি এখানে ইট ইউজ করেছো, ইটটা মানে তো পাংচুয়ালিটি, তাহলে আবার এখানে আবার নাউনটা কেন আনলাম আমি? আগে প্রোনাউন পরে আবার নাউন আনার দরকার আছে? দেখো তুমি একবার থার্ড পার্সনে গেলা, আবার পরের সেন্টেন্সে ফার্স্ট পার্সনে নিয়ে চলে আসলা। হ্যাঁ, মানে এইগুলো মানে তুমি তথ্যগুলো হয়তো দিতে গেছো কিন্তু হ্যাপাজার্ড হয়ে গেছে। হ্যাঁ, সেন্টেন্স কিন্তু এখানে ঠিক আছে, এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা পুরোটা ঠিক আছে, কিন্তু তথ্যগুলো মানে যেটা মেনটেন করে থাকলে ভালো হতো সেটা হলো না। মনে থাকবে? এইবারে একই কাজ ঘটেছে। দেখো পাংচুয়াল স্টুডেন্ট, এই যে কমা দিয়েছো, এইখানে রিলেটিভ ক্লজের আগে এখানে কমা দিতে গিয়ে তুমি মূল ভার্বের সাথে কমা দিয়ে ফেলেছো। এটা আমি কখনো বলিনি, তুমি এটা যে কোথায় বুঝেছো আমার ঠিক খেয়াল নেই। হ্যাঁ, আ পাংচুয়াল স্টুডেন্ট অ্যাটেন্ডস আর ক্লাস অন টাইম হু ইজ, দেখো এই যে টাইমের পর আবার হু বসে, তাহলে হুটা বসার কথা কোথায় ছিল আসলে? স্টুডেন্টের কাছে না? বলো তো। অথচ হুটা এখানে বসালে হতো না যে আ পাংচুয়াল স্টুডেন্ট হু অ্যাটেন্ডস হার ক্লাস অন টাইম, তারপরে এটুকু বাদ দিয়ে ইজ অলওয়েজ ডুইং হার হোমওয়ার্ক রেগুলারলি অ্যান্ড পারফর্মস বেটার ইন হার স্টাডিজ। ঠিক আছে, এই জায়গাটা কি কথা বুঝতে পেরেছো আমার তুমি? জি স্যার। হ্যাঁ, বলছে ইট ইজ দ্য মোস্ট, এই যে ইট ইজ দ্য মোস্ট কি, এখানে নাউন বাদ গেছে, এটা শুরুতে তুমি বাদ দিয়েছো। ইট ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল কি, নাউন ফ্রেজে যদি নাউনটাই না থাকে তাহলে কি নাউন ফ্রেজ হবে বলো? না স্যার। ইট ইজ দ্য মোস্ট ড্যাশ, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য স্টুডেন্টস, কি এটা? ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। স্যার পাংচুয়াল, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু সেটা কি ইম্পর্টেন্ট কি? এখানে একটা নাউন বসাতে হবে না? স্যার থিংস, জিনিস, একটা গুরুত্বপূর্ণ জিনিস বা গুরুত্বপূর্ণ সম্পদ বা গুরুত্বপূর্ণ কিছু। স্যার ইম্পর্টেন্ট কে নাউন করলে দিই। হ্যাঁ, তাহলে ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ড্যাশ, এখানে তোমার একটা নাউন বাদ গেছে, অফ দ্য স্টুডেন্টস, বিকজ ইট ক্রিয়েটস আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ইফ আ স্টুডেন্ট ফোকাসেস, এখানে স্টুডেন্ট থার্ড পারসন, ফোকাসেস অন স্টাডি শি উড বেটার, দেখো আবার এখানে প্রেজেন্ট টেন্সের সাথে তুমি কিন্তু উড শুড মিলিয়েছো, তাই তো? শি উড বেটার ইন হার, শি উড বেটার হয় না, বেটার হচ্ছে কি বলো? বেটার হচ্ছে অ্যাডভার্ব, তাহলে এখানে শি উড ডু বেটার, তাই তো? বা শি উইল ডু বেটার হবে এখানে। ইফ আ স্টুডেন্ট ফোকাসেস অন হার স্টাডি শি উইল ডু বেটার ইন হার এক্সামস। সিমিলারলি ইফ আ পার্সন পারফর্মস বেটার, হ্যাঁ এখানে ঠিক আছে, পারফর্মস বেটার ইন হিজ ওয়ার্ক প্লেস হি রেসপেক্টস টু এভরিওয়ান, সে সবাইকে সম্মান করে না সবাই তাকে সম্মান করে বলো? কোনটা হবে? সবাই করে। তাহলে প্যাসিভ হবে না এটা? তুমি তো হয়ে গেল হি রেসপেক্টস টু এভরিওয়ান, মানে সে সবাইকে সম্মান করে, আসলে সে সবার কাছ থেকে সম্মান পায়, এই অর্থে হবে কি হি গেটস রেসপেক্ট ফ্রম আদার্স, অথবা হি ইজ রেসপেক্টেড বাই এভরিওয়ান। এটা প্যাসিভ দিয়ে করতে হবে, ঠিক আছে? পাংচুয়ালিটি টিচেস আ ম্যানস লাইফ, টিচেস আ ম্যানস লাইফ নাকি টিচেস আ ম্যান হবে বলো? শেখায় কাকে? মানুষকে শেখায় নাকি মানুষের জীবনকে শেখায়, কোনটা? মানুষকে। হ্যাঁ, তাহলে আ ম্যান, তাহলে পাংচুয়ালিটি টিচেস আ ম্যান টু কমপ্লিট হিজ টাস্ক উইদাউট এক্সকিউজ অ্যান্ড ইট ইজ দ্য মেজর ক্যারেক্টারিস্টিক টু সাকসেসফুল পারসন, না অফ আ সাকসেসফুল পারসন, টু আনা, ঠিক আছে তো? ক্যারেক্টারিস্টিক্স অফ আ সাকসেসফুল পারসন, ইট ইজ আ ইকুয়াল ইম্পর্টেন্স, ইট ইজ আ ইকুয়াল ইম্পর্টেন্স মানে কি বলতে চাইছিলে এখানে? ইট ইজ আ ইকুয়াল ইম্পর্টেন্স এভরিহোয়ার, তুমি একটু বাংলা দিয়ে লিখবে এরপর থেকে, ঠিক আছে? কারণ তুমি কি বলতে চেয়েছো সেটা আমি ক্লিয়ার হচ্ছে না এখনো।
ইট ইজ আই ইকুয়াল হবে না ইট ইজ অ্যান ইকুয়াল হবে, কোনটা? স্যার এন হবে। হ্যাঁ, ইট ইজ অ্যান ইকুয়াল ইম্পর্টেন্স কি, মানে ইকুয়াল ইম্পর্টেন্স কি এভরিওয়্যার, অ্যান্ড বলবা যে ইকুয়ালি ইম্পর্টেন্ট এভরিওয়্যার, এটা বললে ভালো হতো নাকি? ইট ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট এভরিওয়্যার অ্যান্ড ইজ নট জাস্ট আ গুড হ্যাবিট, রাদার ইট ইজ আ ওয়ে অফ লং টার্ম সাকসেস ইন লাইফ। ওকে, কিছু কিছু সেন্টেন্স ভালো লিখছো। উই শ্যাল ফলো পাংচুয়ালিটি অ্যান্ড ডিসিপ্লিন সো দ্যাট, এইখানে সো দ্যাটের পর সাবজেক্ট বাদ গেছে, ঠিক আছে তো? উই শুড ফলো পাংচুয়ালিটি অ্যান্ড ডিসিপ্লিন সো দ্যাট, এখানে একটা সাবজেক্ট হবে। সো দ্যাটের পর কারা হবে সাবজেক্ট বলো তো? উই, তাই না? হ্যাঁ, উই ক্যান লিভ আ বিউটিফুল আইডিয়াল লাইফ ইন দ্য ফিউচার। ওকে, ইন দ্য ফিউচার হয় না ইন ফিউচার বলো তো? স্যার ইন ফিউচার ফিউচার হয়, ইন দ্য ফিউচার না। হ্যাঁ, আচ্ছা, তুমি নিজে থেকে চেষ্টা করেছো, খুব চেষ্টা করেছো, ভালো হয়েছে, এরকম চেষ্টা চালাতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আর একটু পড়বা, বেশি বেশি পড়লে পারে এই স্ট্রাকচারগুলো মেজাজে চলে আসবে, তখন তুমি এগুলোকে ভালো মতো ইউজ করতে পারবা। তোমার ফ্রেজ মেকিং বা হচ্ছে ক্লজ মেকিংয়ে একটু মিস্টেক হচ্ছে, ওইগুলোকে আরও প্র্যাকটিস করলে ভালো হবে। হ্যাঁ, তবে তুমি যে নিজের চেষ্টা করেছো দেখেই বোঝা গেল, হ্যাঁ খুব ভালো হয়েছে, বলবো আরও ভালো করতে, ঠিক আছে তো? এই যে এগুলো একটু চেষ্টা করবা। এই যে প্রোনাউনের ব্যাপারটা, এই জন্য আমি বলেছি যে প্রোনাউন প্রত্যেকটা জিনিসই গুরুত্বপূর্ণ কোনো না কোনোভাবে। গ্রামারের কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা ইম্পর্টেন্ট না, এরকম ছেলে পেয়ে মাঝে মাঝে জিজ্ঞাসা করে যে স্যার কোন কোন গ্রামারগুলো ইম্পর্টেন্ট, এরকম কি বলা যায় বলো তো? যে গ্রামারের কোনোটা ইম্পর্টেন্ট এটা কি বলা যায়? হ্যাঁ, তুমি যখন লিখবা তখন কোন গ্রামার আসবে বেশি, কোনটা আসবে না সেটা বলা যায় না। হ্যাঁ, ওকে। আরিফা সিদ্দিকা সাদিয়া আছো লাইনে? আরিফা সিদ্দিকা সাদিয়া আছো? আচ্ছা, একটু জোরে কথা বলবো, তোমার কথা মনে হচ্ছে খুব আস্তে হচ্ছে। কি হলো, ওপেন হয় না কেন? দেখো, এক জায়গায় ক্লিক দিলে আর একটা ওপেন হয়, এটা কোনো কথা হলো না? এটাই কি, ও এটা ফার্স্ট পেজে সেকেন্ড পেজ চলে এসেছে, তাই না? ওকে, এটা তো ফিউচার প্ল্যান। আচ্ছা, পাংচুয়ালিটি, আচ্ছা ওকে। সবাই একটু ধৈর্য ধরে থাকবা ক্লাসে, ঠিক আছে তো? একজনের ভুল তোমার আর একজনের জন্য সমাধান হয়ে যাবে। বলতে যে ব্যক্তি সবসময় সময় মতো কাজ সম্পন্ন করে সে জীবনে সফলতা অর্জন করতে পারে। তাহলে দ্য পারসন হু মেনটেন্স পাংচুয়ালিটি ইন এভরি অ্যাসপেক্টস অফ লাইফ ইজিলি আর্নস রেসপেক্ট ইন সোসাইটি। তুমি বললে এক জিনিস, লিখলা যে আর এক জিনিস, বলো। তুমি এখানে বলেছো কি সে জীবনে সফলতা অর্জন করতে পারে, আর তুমি এখানে কি লিখছো? সে সমাজে সম্মান অর্জন করতে পারে। দুটা কি এক জিনিস হলো? আছো লাইনে? না স্যার, তাহলে কি লিখতে হতো বলো তো এখানে? ইজিলি আর্ন সাকসেস নাকি? হ্যাঁ, সাকসেস ইন লাইফ। হ্যাঁ, যে ব্যক্তি সব সময় ইংলিশটা কই? এখানে কি সবসময় শব্দটা ইউজ করেছো? তোমার সাউন্ডটা একটু স্লো কেন, মানে খুবই লো, আর একটু লাউডলি বলো। না স্যার, এখানে মিস্টেক হয়েছে। হ্যাঁ, তুমি বলতে চেয়েছো মানে তুমি এখানে যা লিখেছো আর এখানে যা বলেছো সেটা এক হয়নি। যে ব্যক্তি সব সময় মতো কাজ করে, দেখো এখানে সব সময় মতো কাজ করে, এটা তুমি বলো না যে নিয়মানুবর্তিতা ফলো করে, তাহলে একটা হচ্ছে মেইনটেইন পাংচুয়ালিটি, কিন্তু তুমি সময় মতো কাজ করা অর্থে বলেছো। তাহলে এখানে কি কথাটা আসবে বলো? তাহলে এখানে আমি কি লিখতাম? কেউ একজন বলো দেখি কি লিখবো আমি? তুমি বাংলাটা লিখে ভালো করেছো যে আমি ধরতে পারছি তোমার তথ্য এবং এটা ঠিক আছে কিনা। তাহলে এখানে কি লিখতাম আমি লিখতাম কি যে ব্যক্তি, তাহলে কি লিখবো? দ্য পারসন হু, তাই না? দ্য পারসন হু কি করে? হু অলওয়েজ, সর্বদা মানে কি? অলওয়েজ না? জি স্যার। হু অলওয়েজ সম্পন্ন করা ইংলিশ কি?
পারফর্মস, তাই তো, তার কাজ, ইংলিশ কি হবে? হিজ টাস্ক ইন টাইম, সময় মতো। দ্য পারসন হু অলওয়েজ পারফর্মস হিজ টাস্ক ইন টাইম কি করতে পারে? ক্যান আর্ন সাকসেস ইন লাইফ ইজিলি, তাই তো? তাহলে সে জীবনে সহজেই সফলতা অর্জন করতে পারে, এটা দিতে হবে, মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এরপর কি বলছে? তবে ঠিক আছে, সুন্দর করে তুমি ক্লজটা ইউজ করছো, না গ্রামাটিক্যাল কোনো মিস্টেক নেই, কিন্তু তোমার এই তথ্যের সাথে এই তথ্যটা একটু মিলেনি। তবে যতক্ষণ না আমরা সময়নিষ্ঠ হই ততক্ষণ পর্যন্ত সফলতা অর্জন করা কঠিন। তাহলে আনটিল উই আর বিকাম হয় বলো তো, না উই বিকাম হবে? কারণ বিকাম নিজে একটা ভার্ব, যার কোনো প্যাসিভ হয় না। আনটিল উই বিকাম, এখানে আর হবে না, হ্যাঁ, উই বিকাম পাংচুয়াল ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাচিভ সাকসেস। তাহলে ইট ইজ ডিফিকাল্ট টু অ্যাচিভ সাকসেস, ঠিক আছে? যে ব্যক্তি সময়ের প্রতি যত্নবান নয় সে জীবনে অনেক সুযোগ হারিয়ে ফেলে। আ পারসন হু ইজ নট কনসাস অফ টাইম লুজেস মেনি অপরচুনিটিস ইন লাইফ। ওকে, ঠিক আছে। আমরা যত বেশি সময় মতো কাজ করতে শিখব তত দ্রুত আমরা উন্নতি করব। ওকে, উন্নতি করব যত, তাই তো? কি হলো এটা? এইটুকু লিখছো তুমি শুধু এক পেজ? না স্যার, আরেক পেজ লিখছি। কই আরেক পেজ পাচ্ছি না তো, এটা তো ইংরেজি চলে গেল। ও আচ্ছা, এখানে পরের পেজে আছে। দেখো, দ্য মোর উই লার্ন টু ওয়ার্ক অন টাইম দ্য ফাস্টার উই প্রোগ্রেস ইন লাইফ। হ্যাঁ, দিতে পারো। ভালো হয়েছে, তবে এখানে উইল ব্যবহার করলে ভালো হতো, ঠিক আছে? যদি আমরা প্রতিদিন একটি রুটিন অনুসরণ করি তাহলে সময় অপচয় কমে যাবে। ইফ উই ফলো আ রুটিন এভরিডে দেন টাইম ওয়েস্টেজ উইল ডিক্রিজ। ওয়েস্টেজ অফ টাইম দিবা, ঠিক আছে? তো এটা ফ্রেজটা ভালো হবে, টাইম ওয়েস্টেজ না দিয়ে দ্য ওয়েস্টেজ অফ টাইম উইল ডিক্রিজ, ঠিক আছে? যেহেতু সময় সীমিত তাই আমাদের প্রতিটি মুহূর্তের সদ্ব্যবহার করা উচিত। সিন্স টাইম ইজ লিমিটেড উই শুড মেক দ্য বেস্ট ইউজ অফ এভরি মোমেন্ট। এই তো? আচ্ছা, লিখেছো আর তুমি সেন্টেন্স দিয়ে, কিন্তু আমি চাচ্ছিলাম আরও একটু অ্যাডভান্স লেখা দিতে, ঠিক আছে? তোমার এগুলো ছোটো ছোটো সেন্টেন্স হয়ে গেছে এবং তথ্যগুলো আরও একটু বাড়ানো যেত। হ্যাঁ, যে সময়টা পেয়েছো এ দিয়ে আরও কিন্তু লেখা যেত, ঠিক আছে? আরও কিছু লিখতে পারতা। আর একটু আন্তরিক হতে হবে, হ্যাঁ, আর একটু বড় বড় সেন্টেন্স দিতে হবে, একটু অ্যাডভান্স হতে হবে, মনে থাকবে? আর একটু অ্যাডভান্স হতে হবে। আরিফা, তাই তো? তো যাও, চেষ্টা করেছো, ভালো হয়েছে, কিন্তু আরও ভালো চেষ্টা করতে হবে। মনিরা পারভিন আছো? মনিরা? জি স্যার। আচ্ছা, মনিরা দেখি কি লিখছে। আচ্ছা, পাংচুয়ালিটি দ্য অ্যাক্ট অফ বিং অন টাইম ইজ আ গ্রেট ভার্চু অফ আ হিউম্যান বিং। ইট ইজ সাচ আ হ্যাবিট দ্যাট টিচেস আস দ্য ভ্যালু অফ প্রপার ইউজ অফ টাইম। আ পারসন হু ইজ পাংচুয়াল অলওয়েজ কমপ্লিটস হিজ ওয়ার্ক ইন টাইম। ইন টাইম দিলে আর অর্ডারলি বলা লাগে না, ঠিক আছে? হ্যাঁ, ওয়ার্ক হিজ টাইম, মানে হিজ ওয়ার্ক ইন টাইম টু মেনটেন ডিসিপ্লিন অ্যান্ড সো হি ক্যান ইজিলি বিকাম সাকসেস। বিকাম সাকসেস হবে না বিকাম সাকসেসফুল হবে বলো তো? সাকসেসফুল। হ্যাঁ, সাকসেসফুল, তাই তো? হ্যাঁ, ইন লাইফ পাংচুয়ালিটি ইজ দ্য রুট অফ সাকসেস ইন আ পারসনস লাইফ, এডুকেশন লাইফ অ্যান্ড ওয়ার্ক প্লেস। এডুকেশন লাইফ বলবো না, বলবো একাডেমিক লাইফ, ঠিক আছে তো? ইন আ পারসনস লাইফ না বলে ইন আ পারসনস প্রাইভেট, একাডেমিক অ্যান্ড প্রফেশনাল লাইফ একবার বললে ভালো হয় না এটা? বলো তো? ওয়ার্ক প্লেস কেমন জানি মানাচ্ছে না। মনে করো এরকম যদি আমি বলি তাহলে কি দিব? সে ইন আ পারসনস কি দিব?
পার্সোনাল, Personal, একাডেমিক অ্যান্ড academic, professional. প্রফেশনাল লাইফ, একবারে। তাছাড়া বারবার লাইফ কথাটা আসলেও ভালো লাগবে না, ঠিক আছে তো? আবার একবার লাইফ বললাম, আবার অন্য কিছু বলে আবার শেষে আবার লাইফ বললাম, এইগুলো শুনতে কিন্তু ভালো লাগছে না। এই জন্য এই জায়গাটা খেয়াল করবা। ইন আ পার্সনস, লাইফ শেষে একবারই দিব, কিন্তু বাকিগুলো সব অ্যাডজেক্টিভ দিয়ে 3টা আমি যুক্ত করে দিব, তাহলে একবারে শুনতেও ভালো লাগবে। হ্যাঁ, ওয়ার্ক প্লেস মানে একাডেমিক, প্রফেশনাল লাইফ, অ্যান্ড ইভেন অল স্পেয়ার ইন সোসাইটি। ইট ইনক্রিজেস দ্য রেসপন্সিবিলিটি অফ আ ম্যান, teaches to be promised to the work and helps to achieve the goal. এই দেখো হেল্পসের পর যে ইনফিনিটিভ হয়, এটা কিন্তু আমি বারবার বলছি, এটা একটু যতটুকু পারবা এড়িয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তারপরে কি বলতেছে? স্টুডেন্ট লাইফ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পিরিয়ড টু লার্ন পাংচুয়ালিটি। আ পাংচুয়াল স্টুডেন্ট হু স্টাডিজ রেগুলারলি অ্যান্ড অ্যাটেন্ডস ইন দ্য ক্লাসেস অ্যাকুয়ার্স আ গুড স্কিল ইন হিজ সাবজেক্ট and he can get good marks in the exam. On the other hand, without being punctual, a student never attains his goal, and so he should practice completing his task on time. Punctuality helps a man become as a believable and responsible man হবে নাকি? আর না হয় এ দিব না, বিকাম বিলিভেবল বলতে পারো। হেল্পস আ ম্যান বিকাম বিলিভেবল অ্যান্ড রেসপন্সিবল ইন ফ্রন্ট অফ আদার্স। ইন স্টুডেন্ট লাইফ পাংচুয়ালিটি ইজ ইম্পর্টেন্ট অনলি ফর গুড মার্কস। দেখো একই কথা আসলো না আবার? এই যে গুড মার্ক, স্টুডেন্ট লাইফ একবার বলা শেষ করে প্রফেশনাল লাইফ নিয়ে এসে আবার তুমি স্টুডেন্ট লাইফ নিয়ে আসলা। এতে কি হলো? মানে তথ্যের যে কোহেশন, এটা কি ঠিক থাকলো বলো তো? থাকলো না, তাই না? এই জন্য তুমি যেহেতু একবার বলেছো, দেখো আমি কিন্তু ধরে ফেলছি যে তুমি এই কথা একবার বলেছো, আবার তুমি দিতে পারো। আমি কিন্তু একবারই পড়ছি। অতএব ভাবতে হবে যে একজন রিডার যখন পড়বে, হঠাৎ করে তার মাথায় কাজ করবে এই তথ্যটা আমি পড়ে আসলাম। এই জন্য তোমরা কি একবার লেখার পর কি আবার পড়ো বলো তো? নিজের লেখাটা আরেকবার পড়ো। জি স্যার। হ্যাঁ, পড়লে তো এই ব্যাপারগুলো একটু মাথায় আসতো যে আমি তো একবার এই কথাটা বললাম, আবার কেন এটা বললাম। আর বললে ওইখানেই বলতে হতো, মাঝখানে একটা অন্য কিছু নিয়ে এসে আবার এনে আবার প্রথমে স্টুডেন্ট নিয়ে আসলাম, তারপরে আবার জেনারেল ম্যান নিয়ে আসলাম, তারপরে আবার স্টুডেন্ট লাইফ নিয়ে আসলাম। এতে কি হলো? তথ্যের যে ইয়াটা এলোমেলো ভাব, সেটা কিন্তু তোমার লেখাটাকে আরও বেশি নর্মাল করে দিল, ঠিক আছে তো? এমনি ফ্লো আছে, তোমার লেখাতে ফ্লো আছে, আমার কোনো জায়গায় বাঁধেনি পড়তে গিয়ে। হ্যাঁ, ভালো হয়েছে। মানে ফ্লোটা যদি সুন্দর থাকে আর তথ্য যদি ধারাবাহিক হয়, তাহলে তোমার লেখাটা একটা পারফেক্ট লেখায় চলে আসবে। বাট অলসো দ্য সাকসেসফুল ফিউচার। ওকে, বিসাইড ইন দ্য প্রফেশনাল লাইফ, দ্য হ্যাবিট অফ বিং অন টাইম ব্রিংস দ্য গুড অ্যাপিয়ারেন্স টু দ্য বস অ্যান্ড কলিগস। An employee who works in time is respected by others, and so he gets a higher position in his workplace. So we should be punctual to be successful, তাই তো? বি ভার্বের পরে হয় আমাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে তথ্য অনুসারে, আর না অ্যাডজেক্টিভ ইউজ করতে হবে। কখনো নাউন ইউজ করা যাবে না এই জায়গায়। নাউন তখন ইউজ করতে পারবো যদি আমরা নাউনের সাথে কমপ্লিমেন্টটাকে মেলাই, ঠিক আছে তো? অ্যাডজেক্টিভ না দিয়ে। তাহলে শুড বি পাংচুয়াল টু বি সাকসেস নাকি টু বি সাকসেসফুল, কোনটা বলো? আমরা কি সফলতা হব নাকি সফল হব, কোনটা? সফল হব, সফলতা না। হ্যাঁ, সাকসেস মানে সফলতা, অতএব সফলতা হওয়া না যে আমি সফলতা হব এমন না, আমি সফল হব। এই জায়গাটা খেয়াল করতে হবে। নাউন অ্যাডজেক্টিভের পার্থক্যটা বুঝতে পারতে হবে যে কোথায় নাউন বসাবো আর কোথায় অ্যাডজেক্টিভ বসাবো। হ্যাঁ, ওকে। তো ভালো লিখেছো, এমনিতে ফ্লো আছে লেখার, আর একটু ভালো করতে হবে। শুধু এখন তথ্যের এই জায়গাগুলো আমাদেরকে একটু ঘাটতি পূরণ করতে হবে বাকি ক্লাস থেকে। হ্যাঁ, আমরা এখানেই একটা সুন্দর গোছানো লেখাকে লেখার চেষ্টা করব। আর কে বাদ আছে? মনিরার পর সন্ধ্যা মিথিলা। সন্ধ্যা মিথিলা আছো? জি স্যার। কোনটা তোমার পাংচুয়ালিটি? শেষেরটা স্যার। শেষেরটাই? জি স্যার। আচ্ছা, এরপরেরটা স্যার। স্যার এটা। দেখো পাংচুয়ালিটি মিনস বিং অন টাইম। দেখো পাংচুয়ালিটি মিনস বিং অন টাইম, সেটা ঠিক আছে, কিন্তু পরে ইট রেফার্স টু কমপ্লিটিং এনি টাস্ক অর অ্যারাইভিং অ্যাট এনি ইম্পর্টেন্ট ইভেন্ট অ্যাট দ্য এক্সপেক্টেড অর শিডিউল টাইম। তাহলে এখানে একটা ক্লজ ইউজ করলা,
এখানে একটা ক্লজ ইউজ করলা, কিন্তু মাঝখানে কি কোনো কনজাংশন আছে? বলো, কোনো কনজাংশন ছাড়া দুটা ক্লজ কি আমরা একটা সেন্টেন্সে বসাতে পারবো? বলো তো। স্যার এখানে এন্ড দিলে হবে। হ্যাঁ, অ্যান্ড দিতে হবে, ঠিক আছে তো, অ্যান্ড দিতে হবে। হ্যাঁ, পাংচুয়ালিটি মিনস বিং অন টাইম অ্যান্ড রেফার্স টু কমপ্লিটিং এনি টাস্ক or arriving at any important event at the expected or scheduled time. It is important at every stage of life, human life, and helps to gain the it is important at every stage of human life and helps to gain trust and respect from others. বরং এটা অ্যান্ড না দিয়ে যদি এটাকে তুমি বিকজ দিয়ে করতে তাহলে ভালো হতো না? দেখো তো, ইট ইজ ইম্পর্টেন্ট অ্যাট এভরি স্টেজ অফ হিউম্যান লাইফ বিকজ ইট হেল্পস টু গেইন ট্রাস্ট অ্যান্ড রেসপেক্ট ফ্রম আদার্স। এটা ভালো হতো না? জি স্যার। অ্যান্ড দিয়ে বিষয়টা মিলল না কেমন জানি। হ্যাঁ, ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট হেল্পস টু শো রেসপেক্ট ফর আদার্স, মানে আদার্স টাইম, মানে বুঝলাম না এক্ষেত্রে কি বলতে চেয়েছো? ইট ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট হেল্পস টু শো রেসপেক্ট ফর আদার্স টাইম অ্যান অপিনিয়ন। মানে পাংচুয়ালিটি তোমাকে সাহায্য করবে অন্যের টাইম সম্পর্কে রেসপেক্ট করার জন্য, তাই তো? এরকম বলতে চেয়েছো? জি স্যার। তাহলে ফর আদার্স টাইম একটা অ্যাপোস্ট্রফি দিতে হতো এখানে একটা, আদার্স টাইম অ্যান অপিনিয়ন। অপিনিয়নের সাথে পাংচুয়ালিটির কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, পাংচুয়াল হওয়ার সাথে অন্যের অপিনিয়নকে গুরুত্ব দেওয়া না দেওয়ার এটা কিছু নেই। আচ্ছা, বিল্ড ট্রাস্ট অ্যান্ড প্রফেশনালিজম ইমপ্রুভস, দেখেন কয়টা ভার্ব ইউজ করেছো। ইট হেল্পস টু শো রেসপেক্ট ফর আদার্স টাইম অ্যান্ড অপিনিয়ন, বিল্ড ট্রাস্ট, প্রফেশনালিজম, ইমপ্রুভস প্রোডাক্টিভিটি, ক্রিয়েটস এর একটা ইবাদ কাছে, ক্রিয়েট আ পজিটিভ ইমপ্রেশন অ্যান্ড হেল্পস মেনটেন ডিসিপ্লিন। বিকজ ইট বিল্ডস ট্রাস্ট। ওকে, ঠিক আছে, অনেকগুলো ক্লজ ইউজ করেছো তুমি। ইফ আ পার্সন কমপ্লিটস, এখানে এস হবে কি না? হিজ ওয়ার্ক উইদিন টাইম ইট রিডিউসেস হিজ স্ট্রেস অ্যান্ড হেল্পস টু এনজয়। On the other hand, if someone does not complete a task within time, the person keeps worrying all time. হ্যাঁ, ঠিক আছে, worrying all the time. আচ্ছা, this is how punctuality creates a clear difference between individuals and punctual person. আচ্ছা, a difference between individuals and a punctual person leads a more organized, peaceful and successful life than an unpunctual person. As time is, as এর পর কমা হয় না, ঠিক আছে? as হলো সাবঅর্ডিনেট ক্লজ গঠন করে। as time is a non-renewable resource and those who honor it through punctuality are often more focused, goal oriented and successful life. হলো না, সাকসেসফুল ইন লাইফ, তাই তো? সাকসেসফুল লাইফ হবে না, সাকসেসফুল ইন লাইফ। তাহলে হচ্ছে পাংচুয়ালিটি আর অফেন মোর ফোকাসড, গোল ওরিয়েন্টেড অ্যান্ড সাকসেসফুল ইন লাইফ। ওকে, হ্যাঁ, ঠিক লিখেছো, ভালোই হয়েছে। কিন্তু ওই যে সবার জায়গায় ওই একটা জিনিসের ঘাটতি হচ্ছে যে আমাদের তথ্যগত ব্যাপারগুলোকে আমরা সাজিয়ে দিতে পারছি না। তাছাড়া মোটামুটি ল্যাঙ্গুয়েজগত ঠিক আছে, আরও একটু ডেভেলপ করতে হবে। ওকে, চলবে, লিখতে থাকো। কিন্তু আমি একটা লিখতে বলে তোমরা আরও বেশি লিখবা। হ্যাঁ, সপ্তাহে একটা দুটো আমি হয়তো দিই, সেগুলো যাচাই করার সুবিধার্থে। কিন্তু তোমরা আরও বেশি, দিনে কমপক্ষে একটা করে টপিক নিয়ে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? প্রতিদিন রাইটিংকে তুমি আধা ঘন্টা করে টাইম দাও, এতে যদি তুমি হাফ পেজও লিখতে পারো, সে হাফ পেজই যথেষ্ট। মনে থাকবে? তো এই জন্য তোমাদের বিশেষ অনুরোধ থাকবে, যতটুকু পারা যায় যে দিনে অন্তত আধা ঘন্টা, সকালে হোক বিকালে হোক, হ্যাঁ, এই জায়গাগুলোকে খেয়াল করতে হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। জি স্যার। আচ্ছা, আর কারো আর কারো বাদ আছে? আর কারো?
ওকে, তাহলে এই কজনের পাংচুয়ালিটি নিয়ে বাদ ছিল। শামীম রেজা, কি তুমি গতকাল দিছিলা? শামীম, জি স্যার, দেখলাম। তোমারটা দেখছিলাম গতকাল। জি জি আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের এটা হচ্ছে হাউ টু ডেভেলপ প্রফিসিয়েন্সি ইন রিটেন ইংলিশ। সবাই কি লিখছো এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এই টপিকটা নিয়ে আগামী দিন আমরা ক্লাসে নিয়ে আলোচনা করব। যারা লেখনি তারা একটু লিখে ফেলবা, ঠিক আছে? আজকে আর এটা ধরবো না। এটা নিয়ে আমাদের আলোচনা হবে কালকে, যেহেতু আমরা মোটামুটি আমরা এই বিষয়ে কয়টা ক্লাস নিলাম? সেলফ রাইটিং বা নিজে নিজে লেখা 3-4টা হবে নাকি? স্যার অনেকগুলো হয়েছে। আচ্ছা, আমরা মোটামুটি 3-4টা টপিক নিয়ে আমরা আলোচনা করেছি। হয়তো 2-3টা করে লিখতে দিয়েছি, একটা করে আলোচনা করেছি। আচ্ছা, সেটা নিয়ে সমস্যা না। আশা করি সবাই লেখার চেষ্টা করেছো। এখন স্যার আরেকটা ছিল যে ইওর ফেভারিট পারসন। না, ওটা আর দেখবো না, মানে 2টা দেখেছি, মানে লিখেছো একটা করে হয়তো দেখেছি, ঠিক আছে। এখন সবগুলো দেখতে গেলে আমাদের কার্যকর টাইমটা আমরা ঠিক করতে পারবো না। তো সমস্যা নেই, লিখেছো, ভালো হয়েছে। আশা করি আরও হবে, আরও তো লিখতে হবে আমাদের। আগামী দিন এই হাউ টু ডেভেলপ প্রফিসিয়েন্সি ইন রিটেন ইংলিশ, এটাকে আমরা তোমাদের হয়তো 2-1জনেরটা চেক করব, করার পর আমরা এখানে ওই 2-1জনের দিয়ে দেখব যে তথ্যগত কোহেশন কোহেরেন্সটাকে আমরা কীভাবে, মানে আগে প্রথমে আমরা কোহেশন কোহেরেন্স কী সেটা নিয়ে আগে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো তারপরে এই রাইটিংয়ের উপর ভিত্তি করে আমরা ওই ব্যাপারটাকে আরও ভালো করে শিখবো যে অর্গানাইজড হয়েছে কিনা। এবার দেখবো হচ্ছে তোমাদের এতক্ষণ তো গ্রামাটিক্যাল, ক্লজ, ফ্রেজ এগুলো নিয়ে কথা বলেছি। এরপর থেকে আমরা কথা বলবো হচ্ছে তথ্যের অর্গানাইজেশনটা, যে একটা তথ্যকে আমরা কীভাবে অর্গানাইজ করতে পারি, ঠিক আছে? তো কোনটার পর কোনটা দিলে কিভাবে দিলে পারে আমাদের লেখাটা আরও বেশি সুন্দর হবে, এই জায়গাটা নিয়ে আমরা আগামী ক্লাস থেকে আলোচনা করব, ঠিক আছে? তাই হাউ টু ডেভেলপ প্রফেশনাল ইন রিটেন ইংলিশ, এটা যদি কেউ পড়ে না থাকো তাহলে দয়া করে, লিখে না থাকলে একটু ভালো করে লিখে ফেলবা আবার। আর যারা লিখেছো তারা আবার একটু ট্রাই করবা, যে আজকে যেহেতু বুঝিয়ে দিলাম যে একই তথ্য এলোমেলো যেন না হয়। একটা তথ্য একবার দিব, তারপর একটা নতুন তথ্য দিব, তারপর নতুন তথ্য দিব, এবং সেই তথ্যগুলো যেন ধারাবাহিক থাকে। বুঝতে পারছো? সকালের পরে কি সন্ধ্যা আসে না দুপুর আসে? বলো, সকালের পর দুপুর আসে, তাহলে যেন সকালের পরে সন্ধ্যা না এসে যায়। ব্যাপারটা এরকম যে আমি যেটা বলতে চাচ্ছি সেটা যেন ধারাবাহিক হয়। এই জায়গাটা কিন্তু খুব জরুরি। যে তুমি যদি ধারাবাহিক না করতে পারো তাহলে তোমার লেখাটা, তুমি গ্রামাটিক্যালি সুন্দর লিখেছো, তথ্য দিয়েছো, কিন্তু দেখা যাচ্ছে পড়তে গেলে কেমন জানি মনে হচ্ছে আমি ঠিক পড়ে কিছু বুঝলাম না, পড়ার পর আমার মাথায় যেন কিছু আসলো না, আসলে কি বলতে চাওয়া হয়েছে আর কি বলা হয়েছে সেটা আমি ধরতে পারলাম না, এরকম একটা সেন্স কিন্তু কাজ করবে, ঠিক আছে? যেমন আমি যদি একটু এখানে সার্চ দিয়ে দেখো, এই জিনিসটা তোমরা খুব একটা ইউজ করছো না, হ্যাঁ, এই জন্য মানে অনেক সময় লাগোয়া হচ্ছে না। এইটাকে যদি আমরা একটু দেখি, বলছে দেখো, রাইটিং উইথ কোহেরেন্স ইনভলভস ক্রাফটিং আ সিমলেস পাথ ফর ইউর রিডার্স। হ্যাঁ, মানে কি সিমলেস পাথ? সিমলেস মানে কি? মানে খুবই ইজি, মানে কোনো রকম যেন ইফোর্ট লাগতেছে না। হ্যাঁ, যেমন মনে করো কোনো একটা পিচ রাস্তা যেটা খুবই স্মুথ, আর একটা পিচ রাস্তা খুবই উঁচু নিচু, কোনটাতে গাড়ি চালিয়ে তোমার জন্য মজা লাগবে? যে এটা উঁচু নিচু, গাড়ি খুব কাঁপতেছে, লাপাচ্ছে, না যেটা স্মুথলি চলতেছে? কোনটা? হ্যাঁ, স্মুথলি চলতেছে। ঠিক একইভাবে তুমি একটা সেন্টেন্স থেকে যখন আরেকটা সেন্টেন্সে যাবা, একটা ওয়ার্ডের সাথে যখন আরেকটা ওয়ার্ড বসাবা, সেটা এমন সুন্দরভাবে ফ্লো করবে যে তুমি বুঝতেই পারবা না যে তুমি আসলে গাড়ি চালাচ্ছ। ব্যাপারটা এরকম যে তুমি একটা জিনিস পড়তেছো, এটা দিয়ে কোনো ইফোর্টই তোমার লাগবে না। তাই বলছে, দিস মিনস এনশিওরিং দ্যাট ইউর আইডিয়াস ফ্লো লজিকলি অ্যান্ড কোহেসিভলি ফ্রম ওয়ান টেক্সট টু দ্য নেক্সট, মানে ওয়ান টু দ্য নেক্সট। To achieve this, use transition words and phrase like however, therefore, in contrast, moreover, to signal relationship between ideas. হ্যাঁ, আইডিয়ার মধ্যে রিলেশনশিপ দিতে হবে। এবং আরেকটা জিনিস হচ্ছে দেখো, হাউ টু অর্গানাইজ ইনফরমেশন ইন রাইটিং। ঠিক আছে, এই জায়গাটা একটু খেয়াল করো, যেখানে কি বলতেছে,
যে হেয়ার আর 7 প্রুভেন মেথডস। প্রথম হচ্ছে ক্রনোলজিক্যাল, ওই যে তথ্যগুলো, হ্যাঁ ক্রনোলজিক্যালি দিব, যেটা অনেকটা তোমার ওই ইয়ার মধ্যে চলে আসছে। আমরা তো ফার্স্ট ইয়ারে, অনার্সে ফার্স্ট ইয়ারে যে প্যারাগ্রাফ বা এসের ভাগ শিখছিলাম না আমরা, বলো এসে বা প্যারাগ্রাফের ভাগ শিখছিলাম না, ডেসক্রিপটিভ, ন্যারেটিভ পড়ছিলাম না এগুলো? জি স্যার। তো ওখানে যখন তুমি আসলে ওই যে টপিকটা নিয়ে লিখবা, তোমাকে আগেই ভাবতে হবে এটা আমার কি ধরনের রাইটিং হবে। এটা কি ন্যারেটিভ, এটা কি ডেসক্রিপটিভ, এটা কি আর্গুমেন্টেটিভ, আমি এটা লিখছি কেন, এর মাধ্যম দিয়ে আমি আমার রিডারকে কি বলতে চাচ্ছি, এই জায়গাগুলো খেয়াল করতে হবে। শুধু লেখা শুরু করলেই হবে না কিন্তু, যে লেখা শুরু করলাম মানে করলাম, কিন্তু তা না। তুমি যদি 10 মিনিট লেখো, তার মধ্যে 5 মিনিট তোমাকে ভাবতে হবে যে আমি আসলে কি লিখতে চাচ্ছি, কেন লিখতে যাচ্ছি, এবং এই লেখার মাধ্যমে আমি আমার রিডারকে কি বলতে চাচ্ছি। ঠিক আছে, এই 3টা জিনিস মাথায় রাখতে হবে। যেমন হাউ টু বি ফ্লুয়েন্ট, তাই তো? এটা কি দিচ্ছিলাম আমি? হাউ টু, আচ্ছা, হাউ টু ডেভেলপ প্রফিসিয়েন্সি ইন রিটেন ইংলিশ। তাহলে এটাতে আমি, আমার উদ্দেশ্য কি বলো? এখানে আমার উদ্দেশ্যটা কি বলো তো? এইটা যে আমি লিখতেছি, এই লেখায় আমি রিডারকে কি বলতে চাইবো বলো? কিভাবে ডেভেলপ করবো আর তাহলে কি জানাবা এই জায়গায়? তুমি কি জানাবা? প্রফিসিয়েন্সি ডেভেলপ করার কি স্যার মূলত প্রথমে হ্যাঁ উপায়গুলো দেখাবো, তাই না? ইংরেজি রাইটিং কিভাবে হ্যাঁ। করতে হয় সেটা দেখাতে হবে। তারপর কিভাবে রিডিং পড়তে হয়, কিভাবে গ্রামাটিক্যাল রুলস সম্পর্কে জানতে হয়, মানে মূল কথা মানে হচ্ছে লেখার ধরন কিভাবে, কমপ্লেক্স কম্পাউন্ড কিভাবে করতে হয়, মানে কিভাবে লিখতে হয় মানে সেটা লেখাকে জানা। কিভাবে উন্নত করা যায়। হ্যাঁ, লেখাটার প্রফিসিয়েন্সি ডেভেলপ। প্রফিসিয়েন্সি মানে কি? যাতে আমার ফাস্ট হয়, আমি যেন খুবই সুন্দর করে দ্রুত লিখতে পারি। এইটা কিভাবে করা যায়? শুধু লেখার গুরুত্ব, প্রফিসিয়েন্সি, কিন্তু এখানে হাউ টু ব্যবহার করা হয়েছে মানেই তোমাকে বুঝতে হবে এখানে কিছু প্রসেস দেখাতে বলা হয়েছে, সিস্টেম দেখাতে বলা হয়েছে। শুধু ডেসক্রাইব করলে হবে না যে আমি শুধু রাইটিং ইংলিশের গুরুত্ব বোঝালাম, হ্যাঁ এটা না, কিন্তু কিভাবে আমরা প্রফিসিয়েন্সিটাকে ডেভেলপ করতে পারি তার ওয়ে দেখাতে হবে কিন্তু, মনে থাকবে? তা এই ওয়েগুলোকে তুমি লিস্ট করে নিলা, যে তুমি আগে গুগলে সার্চ দিয়ে আসলে কি বলতে চাচ্ছি এগুলো তুমি আগে মাথার ভিতরে ঠিক করে নিলা, যে আমি এরকম 5টা পয়েন্ট বা 5টা ওয়ে আমি পরপর দিব। এটা তুমি আগে রাফ করে নিলা, লিস্ট করে নিলা, তারপর ওই ওয়েগুলোকে এক্সপ্লেইন করা শুরু করলা। ঠিক আছে, এইভাবে তুমি যদি লেখো তাহলে তোমার লেখাটা কিন্তু ভালো হবে। আর প্রত্যেকটা লেখার আগে অবশ্যই রিসার্চ করতে হবে। প্রি রাইটিং স্টেজ হচ্ছে একটা ভালো রাইটিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুধু খাতা কলম নিলাম আর লেখা শুরু করলাম, এভাবে করে কিন্তু ভালো লেখা ডেভেলপ করা যায় না। তুমি কি লিখবা, টপিকটা তো আমি যেহেতু ঠিক করে দিচ্ছি, তোমাকে সাথে সাথে ওই টপিকটা নিয়ে একটা রিসার্চ করে ফেলতে হবে। যেহেতু আমাদের রিসার্চের সবচেয়ে উপযুক্ত জায়গা হলো গুগল, ইন্টারনেট। তুমি এই বিষয়টা নিয়ে আগে সার্চ করলা, আগে বিষয়গুলো জানলা, ওয়ার্ড কালেক্ট করলা, তথ্য কালেক্ট করলা, এইবার তুমি মাথায় নিয়ে নিলা, নেওয়ার পর ওইগুলোকে এবার লেখা শুরু করলা। তবে মুখস্থ না, যে এক জায়গায় দেখলাম হুবহু মুখস্থ করলাম, করে ওটাই আমি এখানে হুবহু কপি করে দিলাম, এইভাবে লিখলে তোমার হবে না ডেভেলপ। তুমি তথ্য নিলা, ওয়ার্ড নিলা, কিন্তু এবার নিজের মতো করে অর্গানাইজ করো, নিজের তথ্যটা দাও, নিজের মতো সেন্টেন্স তৈরি করো, নিজের মতো। ওখান থেকে ওয়ার্ড ধার করেছি, কিন্তু ওয়ার্ডটাকে প্লেস করার দায়িত্ব আমার নিজের। ঠিক আছে, অতএব রাইটিং শুধু লিখলেই রাইটার হওয়া যাবে না, রাইটিংয়ের মধ্যে একটা কি থাকতে হবে বলো? আর এই জায়গাগুলো তোমাকে কিন্তু তোমার পরীক্ষায় ভালো করতে সাহায্য করবে। হ্যাঁ, পরীক্ষায় ভালো করার জন্য এই অর্গানাইজেশনটা হচ্ছে এখন জরুরি। হ্যাঁ, আর আমি বারবারই বলেছি 3টা জিনিস পরীক্ষার খাতাতে থাকতে হবে। একটা হচ্ছে সুন্দর প্রেজেন্টেশন, হাতের লেখা এবং সুন্দর উপস্থাপনা। ঠিক আছে, তারপরে হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে কি, গ্রামাটিক্যাল মিস্টেক যত কম করা যায়। আর তৃতীয়টা হচ্ছে কি, তোমার কনটেক্সট, ওই যে টাস্ক ম্যানেজমেন্ট যেটা বলা হচ্ছে, টাস্ক অ্যাচিভমেন্ট। 3টা জিনিস যেন তোমার থাকে, তাহলে তুমি ভালো মার্ক পাবা। এই ওকে, তো যেহেতু আজকে আর স্যার যাচ্ছে না, হ্যাঁ বলো তোমাদের সমস্যা বলো।
স্যার আমি হচ্ছে মানে যখন থেকে সেলফ রাইটিং এর ব্যাপারটা শুরু হয়েছে আমার আসলে অনেকগুলো ক্লাস মিস হয়েছে তো তো স্যার আপনি আমার এখন পর্যন্ত একটা রাইটিংও দেখেন নাই, তো স্যার আপনি যদি কাইন্ডলি আমার রাইটিংটা একটু দেখে নিতেন আজকে, তাহলে আমি নেক্সট ক্লাসে এটা একটু ডেভেলপ করার আচ্ছা, মানে একটু যেহেতু সুযোগ পাইতাম আর কি। রাইটিংগুলো যারা ক্লাসে উপস্থিত ছিল শুধু তাদেরটা আমরা দেখেছি, ঠিক আছে? আমরা যেহেতু আমি নিজে বাসায় দেখি নাই, আমি এখানেই দেখেছি, যেমন করে আজকে দেখলাম না ওইভাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ, ওইভাবে দেখছি এবং হ্যাঁ সাথে স্যার সাথে মানে তার সাথে হ্যাঁ সাথে সমস্যাগুলোর সমাধান দেওয়া হয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এখন তোমারটা দেখি তুমি হ্যাঁ আমাকে স্যার এর জন্য তুমি আমাকে লাইক হ্যাঁ দিবা, স্যার আমি এর জন্য বাসাতে মানে দেখবো। হ্যাঁ, বাসাতে দেখে ইয়া করবো। আর ওকে স্যার। হ্যাঁ, একটু থাকলে সুবিধা হতো, কারণ ওই সময় অনেকগুলো স্যার কম্পিটিটিভ স্টাডি করা হয়েছে। হ্যাঁ ওকে স্যার আমি এখন পাঠাবো। হ্যাঁ, তুমি পাঠায় রাখো। হ্যাঁ, পাঠায় রাখো, ঠিক আছে? ওকে ওকে আচ্ছা, মানে শুধু স্যার আজকের বিষয়টার উপরে আমি লিখেছি, বিকজ আমার গত ক্লাসগুলো যেহেতু মিস হয়েছে আমি ওগুলো ইয়ে করতে পারিনি, হ্যাঁ। সো জাস্ট আজকের বিষয়টা একটু। ওকে স্যার, আজকের থ্যাংক ইউ বিষয়টা স্যার। বলতে পাংচুয়ালিটিটা তুমি লিখছো? না স্যার, না স্যার, আমি হাউ টু ডেভেলপ প্রফিসিয়েন্সি এটা লিখছি। না, এটা তো এখনো আজকে আলোচনা করি নাই আমরা এখনো, এটা কালকে আলোচনা করব, ওকে ঠিক আছে? ওকে স্যার, ওকে ওটা কালকে আলোচনা ওকে করব, মানে আগামী ক্লাসে। এবং এটাতে যে ওকে আমি স্যার। বললাম যে এটা কিভাবে লিখবা, তোমরা হয়তো অনেকে লিখেছো, কিন্তু আমি এখন যেভাবে ডিরেকশন দিলাম সেইভাবে লেখার চেষ্টা করবো আবার, ঠিক আছে? তো শুধু ইম্পর্টেন্স যাতে না হয়, আমি চাচ্ছি যে ওয়েগুলো যেন থাকে। টাস্ক অ্যাচিভমেন্ট মানে তোমাকে যা বলা হয়েছে রাইটিংয়ের ভিতরে তাই যেন থাকে। দ্বিতীয়ত হলো তথ্যগুলো যেন একটার পর একটা ক্রনোলজিক্যালি সাজানো হয়। হ্যাপাজার্ড ওয়েতে শুধু যা মনে আসলো তাই দিলে হবে না, কিন্তু এটা একটু খেয়াল রাখবা। আর আমি বলতেছি কি 2-4 পেজ 5 পেজ 10 পেজ লেখার দরকার নেই, তুমি 1 পেজই লেখো, কিন্তু সেটা তোমার সর্বোচ্চ ইফোর্ট দিয়ে তুমি ওইটুকুই শেখো না। একটা সেন্টেন্স যদি তুমি বুঝে শুনে শেখো, তার 10টা সেন্টেন্স লেখার থেকে ভালো। তুমি 10টা সেন্টেন্স আবল তাবল লিখছো, তার থেকে বরং একটা সেন্টেন্সে তুমি গুছিয়ে তুমি স্ট্রাকচারাল ব্যাপারটাকে বুঝাইয়ে তুমি লেখো, দেখবা যে তুমি আস্তে আস্তে ডেভেলপ করে যাচ্ছ। হ্যাঁ, তাড়াহুড়ো করে অনেক পেজ লিখে সময় নষ্ট করে কোনো লাভ নেই যদি তুমি না বোঝো। মনে থাকবে? হুম, আচ্ছা। ওকে স্যার। এই জন্য স্যার আগামী একটা ক্লাস। প্রশ্ন। হ্যাঁ বলো। হুম, স্যার নিউজ পেপার কিভাবে পড়বো এটা যদি একটু বলতে পারেন। নিউজ পেপার পড়ার আর কি, নিউজ পেপার পড়তে শুরু করে দিবা, কোনো সমস্যা না। স্যার, আমি পড়তে শুরু করছি এবার, মানে আমার নিউজ পেপার বলি কেমন করে পড়তাম। আমি যখন অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম তখন আমি নিউজ পেপার কেজি দরে কিনতাম, ঠিক আছে? কেজি দরে কিনতাম, দিয়ে 1 কেজি একবার কিনে নিয়ে আসছিলাম, নিয়ে একটা পেপার আমার পড়তে শেষ করতে সময় লাগছিল 1 মাস। বুঝতে পেরেছো? জি জি 1 মাস মানে একদম পেপারের প্রথম পেজ থেকে পড়া শুরু করেছি একদম শেষ পর্যন্ত, সেটা ইকোনমিক হোক, স্পোর্টস হোক, অপিনিয়ন হোক, ঠিক আছে? তো ইন্টারন্যাশনাল হোক, তারপরে এরকম সব পেজ আমি পড়েছিলাম, কারণ সব ওয়ার্ডের তো আমার দরকার ছিল। এরকমভাবে তুমি যখন 2টা পেপার শেষ করতে পারবা, 2টা পেপার যদি তুমি শেষ করে ফেলতে পারো, তাহলে বুঝবা যে তারপর থেকে ওই ওয়ার্ডগুলো ঘুরে ফিরে একই রকমের হয়। বুঝতে পেরেছো? অতএব পেপার আমরা যেভাবে পড়ি ওইভাবে পড়বো, কিন্তু যেহেতু এখানে আমি পেপার পড়ার জন্য পেপার পড়ছি না, আমি পড়ছি কিসের জন্য? ইংলিশ ইংলিশ শেখার জন্য। শেখার জন্য। অতএব তোমার টার্গেট হবে ভোকাবুলারি এবং একদম ওই প্রথম পেপারেরও Word জানা। বাম কোণা থেকে শুরু করে একদম লাস্ট পেজের ডান কোণা পর্যন্ত যতগুলো আছে সবগুলো আমি একবারে পড়বো, সেটা 1 মাস লাগুক আর 2 মাস লাগুক। এরকম করে তুমি স্যার, যে ওয়ার্ডগুলো হ্যাঁ বলো। মানে জানা নেই সেগুলো মার্ক করে রাখছি। মার্ক করলে শুধু হবে না, আর মার্ক করে লাভ আছে যে আমি মার্ক করে আবার পরে পড়বো, এরকম কোনো সুযোগ আছে যে ঘুরে এসে আমি আবার পড়বো? তুমি পেপার পড়তেছো জাস্ট না স্যার, ওই সময় যদি মিনিংটা না বুঝি ওটা জাস্ট ওখানে আমি ডিকশনারি দেখবো, ওখানে জেনে তাহলে নিলাম, তো আর আমার সেন্টেন্সটা মনে বুঝতে রাখার পারবো দরকার না। নেই। অনেকে বলে ডায়েরিতে নাকি ওয়ার্ড লিখে রাখে, আরে বাবা ডায়েরিতে ওয়ার্ড লিখে তোমার লাভটা কি? হচ্ছে যে তুমি তো ডিকশনারিতে সহজে খুঁজে পাবা। বলো, হচ্ছে তোমার ডিকশনারি রাখা ভালো সহজে, তাই না? অনেক বলে যে ওয়ার্ড খুঁজে আর ডায়েরিতে লিখে, ওটা করে তোমার লাভ কি? তুমি বরং ওই ডায়েরিতে যে লিখতেছো বা ওই ওয়ার্ডটা যে হচ্ছে, তুমি যদি আরেকবার পেপার পড়ো, তুমি আরেকটা পেপারে গেলে ওই ওয়ার্ডগুলো তোমার মুখস্থ হয়ে যাবে। একটা ওয়ার্ড একবার পরিচিত হবা, পরের বার গিয়ে দেখবা যে তোমার মনে পড়ে যাচ্ছে যে এটা আমি একবার দেখছিলাম। এরকম করে তুমি 3টা পেপার শেষ করো, 3টা পেপার শেষ করতে তোমার নয় 3 মাস লাগুক বা 4 মাস লাগুক, তারপর থেকে দেখবা যে তোমার পেপার পড়ার যে সাবলীলতা সেটা অনেকখানি এসে গেছে। কি বুঝতে পেরেছো? জি স্যার। স্টাডি হতে হবে ইফোর্টলেস, ঠিক আছে? তো মানে আমি খুব প্রেশার দিয়ে করবো তা না, আমি পেপার পড়তেছি, আমি প্রতিদিন 1 ঘন্টা না আধা ঘন্টা করে পেপার পড়বো,
এতে যদি নিউজের একটা প্যারাও শেষ করতে পারি ওইটুকুই আমার জন্য যথেষ্ট, কিন্তু ওইটুকুকে ভালো করে পড়ো। আর ওই ওয়ার্ড দাগানোরও দরকার নেই, ওয়ার্ডের পাশে বাংলা মিনিং লেখারও দরকার নেই। তুমি জাস্ট পাশে ডিকশনারিটা নিবা, ওয়ার্ডটা জানো না, ডিকশনারিতে দেখে নিলা, সেন্টেন্সটা পড়ে বুঝে নিলা, হয়ে গেল, এটুকুই শেষ। ও ব্রেন একসময় ক্যাচ করে নিবে, ও ব্রেন একসময় ধরে নিবে, তোমাকে কিচ্ছু করা লাগবে না। আমাদের ব্রেন এতটুকু অ্যাক্টিভ, সে সহজে স্ক্যান করে নিতে পারে, শুধু তোমাকে হ্যাবিটে রূপান্তর করতে হবে এবং একই কাজ কয়েকবার রিপিট করতে হবে। একই কাজ একবার করলে পারে, পরে ব্রেন ওটা ক্যাচ করতে পারে না, তোমাকে কয়েকবার রিপিট করতে হবে। রিপিট করলেই দেখবা যে ওই জিনিসগুলো তোমার কাছে ইজিলি হয়ে গেছে। ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, পেপার পরে ইংরেজি শেখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইয়ার। তবে আমাদের এক স্যার বলেছিলেন যে বাংলাদেশের ওই সব ডেইলি স্টার এটা এটা এগুলোতে ইংরেজি শেখা যায় না, ওগুলো খুবই মানে খুবই মানে Common word আছে। জটিল কমন ওয়ার্ড হচ্ছে। ইন্টারনেট থেকে যেগুলো ইন্টারন্যাশনাল যে নিউজ পেপারগুলো আছে, ঠিক আছে, তো ম্যাগাজিনগুলো বিশেষ করে, আগে ডেইলি স্টারের সাথে একটা ম্যাগাজিন পাওয়া যেত আগে, হ্যাঁ, ওটা পড়তাম। উইকেন্ড বলে ম্যাগাজিন থাকতো বা বিভিন্ন ম্যাগাজিন থাকতো, ওই ম্যাগাজিনের যে স্টোরিগুলো থাকতো বা হচ্ছে এগুলো খুব পড়তে খুব ভালো লাগতো। তো সমস্যা না, বিশেষ করে যে বিশেষ সাপ্লিমেন্ট থাকে না, যেমন হচ্ছে যে জুলাই বিপ্লব আসতেছে, ওটা নিয়ে কিন্তু স্পেশাল সাপ্লিমেন্ট থাকবে নিউজ পেপারের, ওটা নিয়ে পড়বা। তারপর এমনি কমন আগে কমন কয়েকটা পড়ে নাও, আগে কয়েকটা কমন নিউজ পেপার পড়ে নাও, একদম খেলা থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় খেয়াল করবো, দেখবা যখন নতুন নতুন ওয়ার্ড আছে একরকম করে ভাবি, কিন্তু এখানে ওই ওয়ার্ডটাই আবার অন্যরকম মিনিংয়ে ব্যবহৃত হয়। এই জায়গাগুলো পেপার পড়ে ভালো করতে পারবা, ঠিক আছে? আর হচ্ছে বিবিসি সিএনএন নিউজ দেখবে একই সাথে, তাহলে ওইগুলোর সাথে তোমার স্পোকেন লিসেনিং, রিডিং, রাইটিংয়ের ব্যাপারগুলো অটোমেটিক হয়ে যাবে। আচ্ছা, আর কারো কোনো কথা আছে? আচ্ছা, যদি কথা না থাকে তো আজকে এখানে শেষ করছি, আগামী রবিবারে আবার কথা হবে। তো সবাই ভালো থাকো, ওকে, বাই, গুড নাইট।